জয় হিন্দ। আজ এই ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে অন্য কিছু বলে এই অনুষ্ঠান শুরু করা সম্ভব নয়। একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর কণ্ঠে জয় হিন্দ ধ্বনিতে ঐক্যবদ্ধ হয়েছিল আসমুদ্র হিমাচল। আজাদহিন্দ ফৌজের সমস্ত ভারতীয় একে অন্যকে বলতে পারেন এই রকম একটা সম্ভাষণ খুঁজে বের করার ভার নেতাজি দিয়েছিলেন তার সহযোগী আবিদ আলীকে। পরে নেতাজির কণ্ঠে সেই জয় হিন্দ গোটা ভারতকে এক করেছিল। আজ ভারতীয় সেনাবাহিনীর এই গৌরবের দিনে গোটা ভারতবর্ষ এক। আজ কোনো ধর্মীয় বিভাজন নয়, কোনো রাজনীতির সংকীর্ণতা নয়। আজ পেহেলগামের প্রত্যাঘাতে প্রবল পরাক্রম দেখিয়ে একাধিক জঙ্গি সংগঠনের হেডকোয়ার্টার্স এবং ট্রেনিং ক্যাম্প ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। আজ ঘণ্টাখানেকের এই সফরে একেবারে ভেঙে ভেঙে দেখাবো আপনাদের যে অপারেশন সিঁদুরে কোন কোন জঙ্গি সংগঠনের কোন কোন ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিল ভারত। 9 terrorist camps were targeted और पूरी तरह से बर्बाद किया गया। 25 মিনিট, 9টা জঙ্গি ঘাঁটি, 21টা মিসাইল হানা, পাকিস্তানি সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির কোমর ভেঙে গুঁড়িয়ে দিল ভারতীয় সামরিক বাহিনী। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদিনের সদর দপ্তর, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র, লঞ্চপ্যাড ধ্বংসাবশেষে পরিণত হল। भारत ने इस तरह के सीमा पार हमलों का जवाब देने और उन्हें रोकने तथा उनका प्रतिरोध करने के अपने अधिकार का प्रयोग किया है। 26 জনকে ঠান্ডা মাথায় খুন করে নারীদের সিঁথির সিঁদুর মুছে দিয়েছিল জঙ্গিরা। তাই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়েই বদলা নিল ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরের নাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেওয়া। मैंने जिस समय ऑपरेशन सिंदूर पड़ा मैं पहले बहुत देर तक शुभम को देख के मैं रोई हूँ। ঐতিহাসিক মিডনাইট স্ট্রাইকে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের বেছে বেছে জৈশ, লস্কর এবং হিজবুল জঙ্গিদের ঘাঁটির ধুলোয় মিশিয়ে দিল ভারতীয় সেনা। মঙ্গলবার রাতে মাত্র 25 মিনিটে নিখুঁত টার্গেট করে অপারেশন সিঁদুর শেষ করে ভারতীয় সেনা। রাত 1:04 কোটলিতে লস্কর-ই তৈবার জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়। রাত 1:06 থেকে 1:10 মধ্যে গুঁড়িয়ে দেওয়া হয় মুরিদকেতে লস্কর-ই তৈবার অন্যতম বড় জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র। রাত 1:12 ভারতীয় সেনা স্ট্রাইকে ধ্বংসাবশেষে পরিণত হয় বাহুবালে জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। রাত 1:15 টার্গেট করে উড়িয়ে দেওয়া হয় শিয়ালকোটের জঙ্গি ঘাঁটি। রাত 1:17 ভারতীয় সেনা স্ট্রাইকে ধ্বংস হয়ে যায় মুজফফরাবাদের জঙ্গি ঘাঁটি। রাত 1:19 ভিম্বার, রাত 1:22 চক কামরু, রাত 1:25 গুলপুরে জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়। রাত 1:28 গুঁড়িয়ে দেওয়া হয় মুরিদকেতে জঙ্গি সংগঠন লস্করের আরেকটি ঘাঁটি। নারী শক্তির জয়গাথার মধ্যে দিয়ে জঙ্গিদের জবাব দিল ভারত। সেই সঙ্গে পাকিস্তানের ধর্মীয় বিভাজনের কৌশলকেও ছত্রভঙ্গ করে দিতে জঙ্গি ঘাঁটি ধ্বংসের পর একযোগে সাংবাদিক বৈঠক করলেন ভারতীয় সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশি ও ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভামিকা সিং। ऑपरेशन सिंदूर 22 अप्रैल को पहलगाम में हुए विभत्स आतंकवादी हमले के शिकार मासूम नागरिकों व उनके परिवारों को न्याय देने के लिए लॉन्च किया गया था। It must be said that the Indian Armed Forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. মঙ্গলবার রাতের অন্ধকারে ভারতীয় বায়ুসেনার রাফালের গর্জনে কেঁপে উঠল পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীর। স্ক্যাল্প মিসাইল, হ্যামার বম্বে ধুলোয় মিশে গেল একের পর এক জঙ্গি ঘাঁটি। যেখান থেকে 2008 সালের মুম্বাই হামলা এবং 2019 সালের পুলওয়ামা জঙ্গি হামলার ছক কষা হয়েছিল এবং তার জন্য জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। গভর্নমেন্টের থেকে আমরা যেটা চেয়েছিলাম গভর্নমেন্ট অ্যাকশন নিয়েছে। মঙ্গলবার রাত জেগে ভারতীয় সেনার অপারেশনে নজর রেখেছিলেন প্রধানমন্ত্রী। বুধবার মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, সবার জন্য গর্বের দিন। कल रात हमारी भारतीय सेनाओं ने अपने अद्भुत शौर्य और पराक्रम का परिचय देते हुए एक नया इतिहास रच दिया है। 1971 সালে যুদ্ধের পর এই প্রথমবার ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বায়ুসেনা একযোগে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ভিতরে সন্ত্রাসবাদী ঘাঁটির বিরুদ্ধে অভিযান চালালো। 9 terrorist camps were targeted और पूरी तरह से बर्बाद किया गया। एबीपी आनंद। দেখুন, ভারত পাকিস্তান নয়। অপারেশন সিঁদুরে কোনো পাকিস্তানি নাগরিককে টার্গেট করা হয়নি। এমনকি সামরিক বা অসামরিক কোনো এস্টাবলিশমেন্টকে ভারত আক্রমণ করেনি।
একেবারে স্পষ্ট বলছি, গত রাতে 9টা জঙ্গি ঘাঁটিকে এয়ার স্ট্রাইকে উড়িয়ে দিয়েছে ভারত, এবং এই 9টা জঙ্গি ঘাঁটি 3টে কুখ্যাত জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। 1 লস্করে তৈবা, 2 জৈশ-এ মোহাম্মদ এবং 3 হিজবুল মুজাহিদিন, যে 3টে জঙ্গি সংগঠনকে রাষ্ট্রসংঘ নিষিদ্ধ করেছে। 9টা ঘাঁটির মধ্যে 5টা পিওকে মানে পাক অধিকৃত কাশ্মীরে, আর বাকি 4টে ঘাঁটি পাকিস্তানের মূল ভূখণ্ডে, পাকিস্তানের প্রাণকেন্দ্র পাঞ্জাব প্রদেশে। আমি প্রথমে ব্রিগেডিয়ার দেবাশিস দাসকে অনুরোধ করব যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের এই দৃঢ় পদক্ষেপকে বুঝিয়ে দিতে, একেবারে ভিডিও ওয়ালের কাছে চলে আসতে, একটু আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব যে এই গোটা বিষয়টা ঠিক কীভাবে হয়েছে। আমি প্রথমে লস্কর পার্টে আসব। লস্করের ঘাঁটি অপারেশন সিঁদুর, এলওসি থেকে 13 কিলোমিটার দূরে আব্বাস ক্যাম্প, কোটলি যেখানে ফিদাই বাহিনীর প্রশিক্ষণ হয়েছে। চলে আসি এলওসি থেকে ওই 30 কিলোমিটার দূরে সওয়াই নালা ক্যাম্প, মুজাফফরাবাদ, এখানে ট্রেনিং চলেছে। এলওসি থেকে 30 কিলোমিটার দূরে গুলপুর ক্যাম্প, কোটলিতে, এবং আন্তর্জাতিক সীমানা থেকে 18 থেকে 25 কিলোমিটার দূরে মার্কাজ তৈবা, যেখানে আজমাল কাসাফের ট্রেনিং হয়েছে, হেডলি ট্রেনিং হয়েছে। আমি এইখানে দেবাশিস দা আপনার কাছে আসবো। এই সবকটা ক্যাম্প লস্করের একেবারে প্রতিষ্ঠাতার আমি বলবো নিয়ন্ত্রণে চালাতো, এবং একেবারে পিন পয়েন্ট করে কালকের রাতের এই অ্যাটাকে ভারত চুরমার করে দিয়েছে। কতটা তাৎপর্যপূর্ণ এবং এর ইম্প্যাক্ট কি হতে পারে? হ্যাঁ, দেখুন, এই যে আপনি একটু আগে বললেন 9টা ক্যাম্প, তার মধ্যে আপনি যদি দেখেন এলওসিটা যেখানে আপনি লাল লাইনটা লাগিয়েছেন, একদম ওইখান থেকে শুরু হয়েছে, একদম নিচের থেকে ওপর অব্দি যদি দেখেন 750 কিলোমিটার ওটার লম্বা। আচ্ছা, এবার এই 750 আগের বারে আমরা যেটা করেছিলাম সার্জিক্যাল স্ট্রাইক, মানে আপনি এই রেখাটা বলছেন, এই পুরো রেখাটা, তো এইটার লম্বাটা 750, এটা শেষ হয় উপরে মুজফফরাবাদ দিকে গিয়ে, আর এইখানে নিচে একদম জম্মুর কাছে এসে এটা এখানে পড়ে। এইবার এছাড়া আমরা পাঞ্জাব ইন্টারন্যাশনাল বর্ডারের উল্টো দিকে দেখেছি। এবার কি হয়েছে যে এই লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদ, আমি আজকে সকালে বলছিলাম যে লস্করে তৈবা, জৈশ-এ মোহাম্মদ আর পাকিস্তান আইএসআই মানে একই নামেরই 3টে রূপ আর কি, কারণ এরাই এগুলোকে তৈরি করছে। এবার এই মানে এই হাফিজ সঈদই একটা রাষ্ট্রপ্রধান, ছোটখাটো রাষ্ট্রপ্রধানের মতো। হ্যাঁ, মাসুদ আজহার হাফিজ সঈদ মানে রাষ্ট্রপ্রধানের থেকেও বেশি সিকিউরিটি পাচ্ছে এই মুহূর্তে, বোধহয় শাহবাজ শরীফের থেকে বেশি সিকিউরিটি আমার মাসুদ আজহারের কাছে আছে। এনিওয়ে, তো এইবার আগে আমরা এই এলওসি ক্রস করে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলাম, সে 2016 মনে আছে আমরা প্রোগ্রাম করেছিলাম, তখন বোধহয় এই ম্যাপটা আপনি নতুন ইনঅগ্রেট করেছিলেন, এবং এইবারে সেইবারের বিস্তৃতিটা ছিল সে 150 কিলোমিটার দর। এখন বিস্তৃতিটা অনেক বড়, তার কারণ হচ্ছে পিওকেতে আমরা করব এটা পাকিস্তান জানতো, কিন্তু এই তলার দিকে যেটা আছে সেটা হচ্ছে পাঞ্জাব প্রভিন্স। এবার পাঞ্জাব প্রভিন্সে এরা বড় স্পর্শকাতর, আর আমরা করেছি কোথায়, জম্মুর উল্টো দিকে, যেখানে ওই কালকে নদীটা শুকিয়ে গেছে দেখাচ্ছিলাম, ওই নদীটা এসে যেখানে পৌঁছাচ্ছে ওটা সিয়ালকোট সেক্টর আর কি। হ্যাঁ, ওই, এবং তার তলায় প্রায় রাজস্থানের বিকানেরের উল্টো দিকে হচ্ছে এই ভাওয়ালপুর। এইটা এদের টেররিস্টদের ভিআইপিদের জায়গা, এইটাকে এরা ঠুকেছে। আর মুরিদকে লাহোরের একদম পাশে। এবার কি হচ্ছে, পাঞ্জাবে আজকে সকালে আমরা নিজেরাও কথা বলছিলাম যে পাঞ্জাবে যত পাকিস্তানের যে 5টা প্রভিন্স আছে তার মধ্যে পাঞ্জাব প্রভিন্সে থাকে যত মানে ঘাগ পাকিস্তানের আর্মি চিফ বলুন বা লস্করে তৈবার চিফ বলুন, সব পাঞ্জাবে বড় বড় বাংলো করে থাকে, এবং পাঞ্জাবটাকে তারা কোনো রকমভাবে কিছু করতে দিতে পারে না। এখানে ভারতীয় সেনাবাহিনী পাঞ্জাবে আঘাত এনেছে, এবং আপনি বলছেন যে পাকিস্তানের কোনো ধারণাই ছিল না যে পাঞ্জাবে মানে মূল ভূখণ্ডের পাঞ্জাব প্রভিন্সে ভারত হানা দিতে পারে বা তাদের কোনো ক্ষতি, এবং হয়তো এই পাক অধিকৃত কাশ্মীর কিছু অংশ ভিভিআইপি যারা সন্ত্রাসবাদের ক্ষেত্রে তাদের হয়তো সরিয়ে মূল ভূখণ্ডেই রেখেছিল। তাদের সরলে কি হবে, তাদের বাড়িঘর সব তো ওখানে, এবং তাদের না মানে এই যে পাঞ্জাবে আঘাত হানা হয়েছে এটাতে খালি টেররিস্ট ক্যাম্প না, পাকিস্তানের মিলিটারি শাসকদের আত্মাকে আঘাত আনা হয়েছে, তাদের ইগোতে আঘাত আনা হয়েছে যে নেক্সট ইজ ইয়োর হাউস পার্টনার, রাইট? তো এই ব্যাপারটাতে একটা বিরাট। আর এলওসির ক্যাম্পগুলোতে যেগুলো হয়েছে, এবং আপনি যদি দেখেন আজকে প্রত্যেকটা ক্যাম্পে আগে কি পাপ তারা করেছিল তার সাজা আজকে দেওয়া হলো, কোনোটা মুম্বাইয়ের, কোনোটা প্রত্যেকটা ক্যাম্পের বলে করা হয়েছে। এই কথায় আমি দেখাই, সেটা হচ্ছে যে আজমাল কাসাফের
এই মার্কাস তৈবা এই ক্যাম্পে তাকে এবং হেডলিকে তার ট্রেনিং হয়েছিল বারবার সেই সময়, এমনকি ওই নার্কো টেস্টেও বারবার আমরা দেখি যে এই মার্কাস তৈবা ক্যাম্পের কথা। ডেভিড হেডলি এখানে ট্রেনিং করেছে এবং আপনাদের এই যে মুম্বাইয়ের জেলে আছে তেহুর রানা, ও এখন তো আছে, ও তো মানে এই সমস্ত ব্যাপারে ওরা রানা এবং প্রমাণের কোনো অভাব নেই। পাকিস্তানের সাথে আমাদের প্রমাণের অভাব নেই, বাট আজকে যদি দেখেন আপনি, আমাদের ফরেন সেক্রেটারি এই কথাটাও বলেছে যে আমরা প্রমাণ এবং তথ্য নিয়ে বসে আছি, যে মানে আমরা যে জাস্টিফাইড স্ট্রাইক করেছি, উনি বলেছেন আমাদের অধিকার সম্পন্ন স্ট্রাইক করেছি এবং এসকালেটরি ল্যাডারকে ডিস্টার্ব না করে এবং অত্যন্ত দায়িত্বজ্ঞানের সঙ্গে। তো এই পাঞ্জাবের স্ট্রাইকটাতে ওরা একটু মেন্টালি ডিস্টার্বড আছে। দ্বিতীয় কথা, একটা ছোট্ট জিনিস, যে কালকে আপনাদের একটা সেমিনার চলছিল দিল্লিতে, এবার আপনাদের সেমিনার চলছে দিল্লিতে, সেখানে প্রাইম মিনিস্টার এলেন এবং তিনি একটা জোকও মারলেন। কেউ বুঝতে পারেনি যে 1.5 ঘন্টা পরে উনি টিভির সামনে বসে যাবেন, স্ট্রাইক দেখবো। এবং যখন তিনি সামিটে বলছেন ওই আত্মবিশ্বাসী চেহারায়, তার 4 ঘন্টার মধ্যে এত বড় হানা একবারও আমরা কেউ তার। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার, যে ড্রিল হচ্ছে, যে ড্রিলে আমরা যেভাবে চিন্তা করছিলাম, সকালবেলা আপনাদের গাড়ি এলো যখন ভোর মানে কাক ভোরে, তো তখন জানতে পারলাম যে ওই সাইরেনগুলো এখানে না বেজে পাকিস্তানে বাজছে আর কি, যে ড্রিলে। এবং একটা ব্যাপার ছিল যে আমাদের প্রাইম মিনিস্টারের বোধহয় কোনো ফরেন ভিজিট ছিল, আর 7 তারিখে আমরা ড্রিল করব, তো ওরা ধরে রেখেছিল যে 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে একটা কিছু করবে, আমরা বসে দেবো। ওরা ভাবতে পারেনি যে উনি সেমিনার করে এবং এই করে ড্রিল করাতে করাতে আগে এমনভাবে করে দেবেন। সেটা একটা সারপ্রাইজ এলিমেন্ট যেটা ভারতীয় সেনাবাহিনী ব্যবহার করেছে খুব সুন্দরভাবে। প্লাস প্ল্যাটফর্ম যেটা ব্যবহার করেছে, দেখুন আমরা আইবি ক্রস করিনি, এবং আমি নির্দ্বিধায়, আমার সাথে এত ডিফেন্সের সিনিয়র অফিসাররাও রয়েছে, নির্দ্বিধায় বলতে পারি আমার বন্ধুরা তো এখনো চাকরি করছে, তাদের সাথে এই রকম যে স্ট্রাইক ক্যাপাবিলিটি, যে পারফেক্ট অ্যাকিউরেট পিন পয়েন্ট মানে টেকনোলজি ব্যবহার করে, ইন্টেলিজেন্স রেখে মিসাইল ফটো দেখে দেখে চিনে নিতে পারে কোথায় টার্গেটে ঢুকবো, এই ব্যাপারটা আমাদের দেশের আছে, আজকে ভাবতে ভালো লাগছে। একদম একদম, অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। আমি এইখান থেকে আপনাদের আরও একবার দেখাবো যে লস্করের, আমি বারবার বলছি যে 3টে ভাগে এই গোটা এই 9টা জঙ্গি ঘাঁটি যে ভারতীয় সেনাবাহিনী দুর্মুষ করে দিল, গুঁড়িয়ে দিল, 3টে ভাগে আমরা ভাগ করেছি। আমি দ্রুত একবার দেখাবো এই লস্করের অংশে ঠিক কতটা আঘাত, কিভাবে এই জঙ্গি, এই সন্ত্রাসবাদের কার্যত কোমর ভেঙে দিল ভারতবর্ষ। দেখুন, 140 কোটির মনোবল ভেঙে দিয়েছিল পেহেলগাঁওয়ের জঙ্গি হামলা। এর ঠিক 16 দিনের মাথায় পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দিল ভারত। অপারেশন সিঁদুরে উড়িয়ে দেওয়া হলো লস্করে তৈবার প্রধান ঘাঁটি মসজিদ ও মার্কাজ তৈবা। বারবার ভারতকে রক্তাক্ত করেছে যে হাফিজ সঈদ, তার ধ্যান জ্ঞান আদর্শভূমি ছিল যে মার্কাজ তৈবা। নিখুঁত, অব্যর্থ, নিয়ন্ত্রিত হানায় সেটাই ধ্বংস করে দিল ভারতীয় সামরিক বাহিনী। কুখ্যাত সন্ত্রাসবাদী ওসামা বিন লাদেনের আর্থিক সাহায্যে লস্করে তৈবার যে সদর দফতর গড়ে উঠেছিল, যেখানে প্রশিক্ষণ নিয়েছিল 26/11 মুম্বাই হামলার জঙ্গি আজমাল কাসফ, তার আজ এই অবস্থা, এই পরিণতি। पहलगाम आतंकवादी हमले की जांच से पाकिस्तान के साथ आतंकवादियों के संपर्क उजागर हुए हैं। रेजिस्टेंस फ्रंट द्वारा किए गए दावे और लश्कर-ए-तैयबा से ज्ञात सोशल मीडिया हैंडल द्वारा इसको रीपोस्ट किया जाना इसकी पुष्टि करता है। चश्मदीद गवाहों और विभिन्न जांच एजेंसियों को उपलब्ध अन्य सूचनाओं के आधार पर हमलावरों की पहचान भी हुई है। গত 22 এপ্রিল বাইসারানে 26 জনকে খুন করে জঙ্গিরা। হামলার দায় স্বীকার করে লস্করে তৈবার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এরই পাল্টা অপারেশন সিঁদুর চালালো ভারত। তবে বারবার সরকারের পক্ষে স্পষ্ট করে দেওয়া হয়েছে পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটিতে হামলা করেনি ভারত। সাধারণ নাগরিকদের কোনো ক্ষয়ক্ষতি করা হয়নি, শুধুমাত্র জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। साथियों, प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के नेतृत्व में हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर लॉन्च करके पहले की तरह ही इस बार भी आतंकियों को ट्रेनिंग देने वाले कैंप्स को तबाह करके करारा जवाब दिया है।
26/11 হামলার ছক বাস্তবায়নে লস্কর-ই তৈবার এই সদর দপ্তরের প্রধান ভূমিকা ছিল। তাই এই প্রথম একেবারে পাকিস্তানের মূল ভূখণ্ডে অবস্থিত পাঞ্জাব প্রদেশের মুরিদকেতে প্রত্যাঘাত করল ভারত। मरकज ताइबा मुरीद के यह आईबी से 18 से 25 किलोमीटर दूरी पर है। 2008 के मुंबई हमले के आतंकी भी यहीं से प्रशिक्षित हुए थे। अजमल कसब व डेविड हेडली भी यहाँ ट्रेन हुए थे। শুধু মার্কাজ তৈবাই নয়, গুড়িয়ে দেয়া হলো লস্কর-ই তৈবার আরো 3টি ক্যাম্প, যার মধ্যে রয়েছে মুজাফফরাবাদের সবাই নালা ক্যাম্প, যেখানে ছিল লস্করের ট্রেনিং সেন্টার। ধ্বংস করে দেয়া হলো কোটলির গুলপুর ক্যাম্পও। 2023 সালের 20 এপ্রিল পুঞ্চ এবং 2024 সালের 9 জুন কাশ্মীরে তীর্থযাত্রীদের বাসে হামলার প্রশিক্ষণ দেয়া হয়েছিল লস্করের এই ক্যাম্প থেকেই। এই কোটলিতেই লস্করের আরেকটি ঘাঁটি আব্বাস ক্যাম্পও ধ্বংস করে দিল ভারতের সশস্ত্র বাহিনী। এই ক্যাম্পেই তৈরি করা হতো লস্কর-ই তৈবার ফিদায় বাহিনী। 15 জন জঙ্গিকে ট্রেনিং দেওয়ায় সক্ষম ছিল এই ক্যাম্প। ওদের গুটিয়ে দিয়ে মুরিদকে থেকে তছনছ করে দিচ্ছে, একটা আঘাত দেওয়া হলো ওদের, যেটা সবক শেখানো হলো যে দেখো তোমরা যদি ভারতবর্ষের এগেন্স্টে তোমাদের ট্রেন মিলিটেন্ট পাঠাও, এখানে সন্ত্রাসবাদ পাঠাও, আমরা কিন্তু তার যোগ্য জবাব দিচ্ছি। পাকিস্তান দাবি করে লস্কর-ই তৈবার কোনো অস্তিত্বই আর নেই। তাদের কথা মতো এই লস্করের সদর দফতর ধ্বংস করে তাদের অস্তিত্বহীন করে দিল ভারতীয় সামরিক বাহিনী। এবিপি আনন্দ। লস্কর-ই তৈবার পর জৈশ-এ মোহাম্মদ। জৈশ-এ মোহাম্মদের সঙ্গে একেবারে একাত্ম হয়ে আছে একটা অত্যন্ত চেনা নাম, মাসুদ আজহার। কোন মাসুদ আজহার? ভারতের গলার গত 26 বছর ধরে যে জঙ্গি, যে সন্ত্রাসবাদী কাঁটা হয়ে যাচ্ছে। 1999 সাল থেকে 2025 সাল একটার পর একটা মারাত্মক সন্ত্রাসবাদী ঘটনার মাস্টার মাইন্ড। 25 বছরের জন্য অপেক্ষা করেছিল, তারও বেশি সময় ভারত অপেক্ষা করেছিল আজকের এই মুহূর্তটা, এই দিনটার জন্য। এই মাসুদ আজহার ভারতীয় সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয় 1994 সালে। তার পরের ঘটনা মোটামুটি আমাদের স্মৃতিতে, আপনাদের স্মৃতিতে থাকবে, সেটা হচ্ছে কান্দাহার বিমান অপহরণ। পণবন্দি করে তার বিনিময়ে 1999 সালে মাসুদ আজহারকে ছেড়ে দিতে বাধ্য হয় ভারত। আর 2001 সালে সংসদে জঙ্গি হামলার পেছনে মাস্টার মাইন্ড এই মাসুদ আজহার। 2019-এ পুলওয়ামা হামলার পেছনেও মাস্টার মাইন্ড মাসুদ আজহার। এবং আজকে এর পরিবারের 10 জন আর 4 জন অত্যন্ত বিশ্বস্ত লোক জৈশের হেডকোয়ার্টার্সের সঙ্গে গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। আমার পরের প্রতিবেদন, তারপর কোন কোন ক্যাম্প, জৈশ-এ মোহাম্মদের কোন কোন ক্যাম্প আজকে ধুলোয় মিশে গেল তাও দেখাবো। আগে প্রতিবেদন। প্রত্যাঘাত, প্রত্যুত্তর, প্রতিদান, সব একসাথে এক রাতে। 25 ভারতীয় রক্তে সেদিন ভিজে গেছিল উপত্যকা, মুছিয়ে দিয়েছিল সিঁদুর। সেই রক্তের রঙেই এবার প্রত্যেক রক্তবিন্দুর হিসেব নিল ভারত। মধ্যরাতে হলো অপারেশন সিঁদুর। ধ্বংস করে দেয়া হলো আরেক জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের হেডকোয়ার্টার। পাকিস্তানের বাহওয়ালপুরে জৈশের মূল ডেরা উড়িয়ে দিল ভারতের সশস্ত্র বাহিনী। এরই সঙ্গে উড়িয়ে দেয়া হলো মুজাফফরাবাদে জৈশের সাইদানা বিলাল ক্যাম্প, ভীমবেরের বর্নালা ক্যাম্প, শিয়ালকোটের সার্জল ক্যাম্প ও বাহওয়ালপুরের মার্কাজ সুবহান আল্লাহ। मरकज सुबहान अल्लाह भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश-ए मोहम्मद का मुख्यालय था। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। মাসুদ আজহার কুখ্যাত পাকিস্তানি জঙ্গি। 1994 সালে পাকিস্তান থেকে ভারতে ঢোকার পর তাকে গ্রেফতার করেছিল সামরিক বাহিনী। কিন্তু 1999 সালের 24শে ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান IC-814 হাইজ্যাক করে জঙ্গিরা। শেষ অবধি মাসুদ আজহারকে ছেড়ে দিতে বাধ্য হয় বাজপেয়ী সরকার। তারপর থেকে বারবার ভারতকে ক্ষতবিক্ষত করেছে মাসুদ ও তার জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদ। 2001 সালে ভারতের সংসদ ভবনে জঙ্গি হানায় 14 জনের মৃত্যু। ওই বছরই জম্মু কাশ্মীর বিধানসভার বাইরে বিস্ফোরণে 38 জনের মৃত্যু।
2016 সালে জম্মু কাশ্মীরের উড়িতে সেনা ঘাঁটিতে হামলায় 19 জনের প্রাণহানি। সেই বছরেই পাঠানকোটে বায়ুসেনা ঘাঁটিতে হামলায় 8 জনের মৃত্যুর নেপথ্যে ছিল এই একটাই নাম, মাসুদ আজহার। আর তার আস্তানা ছিল বাহওয়ালপুরের এই সদর দফতর, তাও মাটিতে মিশিয়ে দিল ভারতীয় সামরিক বাহিনী। मरकज सुभान अल्लाह भावलपुर ये इंटरनेशनल बाउंड्री से 100 किलोमीटर दूर है। जैश ए मोहम्मद का मुख्यालय था। লাহোর থেকে 400 কিলোমিটার দূরে বাহওয়ালপুর পাকিস্তানের দ্বাদশ বৃহত্তম শহর। 18 একর জমি জুড়ে জৈশের এই ক্যাম্পাস। জৈশের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহারও বাহওয়ালপুরের বাসিন্দা, এই ক্যাম্পাসেই থাকতো, আর সেটাই গুঁড়িয়ে দিল সেনা। यहाँ पर रिक्रूटमेंट, ट्रेनिंग व इंडॉक्ट्रिनेशन का केंद्र भी था। शीर्ष आतंकी अक्सर यहाँ आते थे। বিস্ফোরণে মাসুদ আজহারের সহযোগী ও পরিবারের সদস্য সহ 14 জন নিহত হয়েছেন। মৃত্যুর কথা স্বীকার করে নিয়ে মাসুদ আজহার বলেছে, আফসোস নেই, হতাশও নই, বরং আমার মনে বারবার এই কথা আসছে যে আমিও যদি এই 14 সদস্যের সঙ্গে জান্নাতের যাত্রায় যোগ দিতে পারতাম। লস্করে তৈবার হেড যদিও মারা না গিয়ে থাকে, এখন এই জানি উনি মারা গেছেন কিনা, মাসুদ আজহারের অনেক ফ্যামিলি ডিস্ট্রয় হয়েছে। খুব ক্যালিব্রেটেড ব্যাপারটা হলো, আমরা পাকিস্তান আকাশসীমা লঙ্ঘন করিনি। পাকিস্তানের ওপরে যে এলওসি আছে ওখানে কোনো সীমা নেই, ওরা ভায়োলেট করেছে, আমরা ভায়োলেট করেছি। পাকিস্তান এয়ার স্পেসে তো ভায়োলেশনের কোনো ব্যাপার নেই। মুরিদকে ভাওয়ালপুর যেগুলো করেছে সেখানে হয়তো এয়ার স্পেস ভায়োলেট করে গেছে। পহেলগাঁওয়ে হামলার ঠিক 3 দিন আগে জৈশ ই মোহাম্মদের এই হেডকোয়ার্টারে ঢুকতে দেখা গেছে প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসের কমান্ডার খালিদ কাইয়ুমিকে। সূত্রের খবর, সেদিন জৈশের হেডকোয়ার্টারে হামাস কমান্ডার কাইয়ুমি ও জৈশ অপারেটর রাউফ আসকারের সঙ্গে বৈঠক হয়। আর এর 19 দিনের মাথায় উড়িয়ে দেওয়া হলো এই আস্ত জঙ্গি দপ্তরে। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এই জৈশের ঘাঁটিগুলো কিভাবে ভারতীয় সেনা গুঁড়িয়ে দিল, আমি ব্রিগেডিয়ার প্রবীর সান্যালকে অনুরোধ করব যে একটু আমরা ক্যাম্পগুলোর চেহারাটা দেখি, যার ফলে একটু দর্শকদের যদি আপনি বুঝিয়ে দেন যে ঠিক কীভাবে ভারতীয় সেনাবাহিনী একেবারে পিন পয়েন্টেড অ্যাটাক করে একটার পর একটা ঘাঁটি উড়িয়ে দিল। আমি ম্যাপে আসব। জৈশের ঘাঁটিগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। সায়দানা বিলাল ক্যাম্প, মুজফ্ফরবাদ। পাক অধিকৃত কাশ্মীর থেকে 9 কিলোমিটার দূরে বর্নালা ক্যাম্প, ভিমবার এলাকায়, যেখানে ট্রেনিং এবং অস্ত্রের ট্রেনিং ইত্যাদি হচ্ছে। আন্তর্জাতিক সীমানা থেকে 6 কিলোমিটার দূরে সার্জাল ক্যাম্প, শিয়ালকোট, পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট, সেইখানে এই ট্রেনিং ক্যাম্প। এবং আন্তর্জাতিক সীমানা থেকে 100 কিলোমিটার দূরে মার্কাজ সুবহানাল্লাহ বাওয়ালপুরের হেডকোয়ার্টার্স, এইটাকেও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বোধহয় এইটা, একটু আপনার ব্যাখ্যায় আসবে কতটা গুরুত্বপূর্ণ ভাওয়ালপুর। হ্যাঁ, আমাদের বুঝতে হবে দ্য কনসেপ্ট অফ স্ট্র্যাটেজিক সারপ্রাইজ। রাইট। 1971 যুদ্ধর পরে একটা হয়তো আন্ডারস্ট্যান্ডিং ছিল বিটুইন পাকিস্তান আর ইন্ডিয়া, যদি আমাদের দুজনের মধ্যে ঝামেলা লাগে ওটা পিওকেতেই লিমিটেড থাকবে। আচ্ছা, আমরা আইবিতে ঝামেলা করব না, একদম মূল ভূখণ্ডে তার কোনো আঁচ পড়বে। হ্যাঁ, রাইট। 2016 উরি হলো, রিয়াকশন কাছে পিঠে এলো সার্জিক্যাল স্ট্রাইক। পুলওয়ামা হলো, বালাকোট হলো, পিওকে। পাকিস্তান হয়তো এটা কনভিন্স হয়ে গিয়েছিল, যাই হোক, যতই এগ্রেভেশন হোক না কেন, পাকিস্তান পাঞ্জাবে হয়তো কোনোদিন ইন্ডিয়া অপারেশন করবে না, সাহসও নেই হয়তো। দ্য কনসেপ্ট অফ স্ট্র্যাটেজিক সারপ্রাইজ, ইন্ডিয়াও আমাদের যতদিন পাকিস্তানের সাথে লড়াই লেগেছে, বর্ডার ইনকারশন হয়েছে, যাই কিছু হয়েছে, আমরা জেএনকেতে এলওসিতে আমরা লিমিটেড ছিলাম। কিন্তু এইবার ভাবনা চিন্তা একটু বদলে গেল। এবং প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন যে এই হামলাকারী এবং তাদের মদতদাতাদের এমন শাস্তি দেওয়া হবে যা তাদের কল্পনারও অতীত। এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন। সো
স্ট্র্যাটেজিক সারপ্রাইজ আমরা এখানে অ্যাচিভ করেছি। পাকিস্তান হয়তো রিল্যাক্স করছিল এখানে, যদিও ইন্ডিয়ান রেসপন্স আসে, অ্যাটাক আসে, ওটা এলওসির সেক্টরে হবে, যেখানে পাকিস্তান আর্মি ওয়েল ডিপ্লয়েড। অর্থাৎ ব্রিগেডিয়ার সান্যাল, আপনি বলছেন যে ভারতবর্ষ যে শিয়ালকোটে বা পাঞ্জাব প্রদেশে একেবারে সরাসরি হামলা করবে, এটা পাকিস্তানের কল্পনারও বাইরে ছিল। কল্পনার বাইরে একদম। আমি এখান থেকে আমার দ্বিতীয় প্রশ্নে আসব, যে এই এতগুলো জয়েশের ক্যাম্প গুঁড়িয়ে দিলে এটা কি জয়েশ মোহাম্মদের মানে যে সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেওয়া বলা চলে? মানে এরপর তাদের ঘুরে দাঁড়ানো কতটা কঠিন, ঠিক কতটা বড় ধাক্কা পাকিস্তান অর্থাৎ মদতদাতা এবং যারা করেছে এই জয়েশে মোহাম্মদের মতো সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীগুলো? আমার না একটা র্যাডিক্যাল ভিউ আছে, যেটা সাধারণ লোক বুঝবে না। যতদিন ইন্ডিয়া পাকিস্তান আর্মির কোমর না ভাঙে, আচ্ছা, টেরর অ্যাটাক ইন্ডিয়াতে চলতেই থাকবে। আমাদের সাথে অনলি ওয়ান সলিউশন, পাকিস্তান আর্মির ওপরে কতটা আমরা ক্ষতি করতে পারি, যাতে কি পাকিস্তান বুঝে যায় যে ইন্ডিয়ার সাথে আর খোঁচা দেওয়া চলবে না। 1971 ওয়ারে পাকিস্তান বুঝে গেল যে ইন্ডিয়াকে আমরা হামলা করতে পারবো না। 48-এ করেছে, 65-এ করেছে, 71-এ করেছে, কিন্তু 71-এ মার খাওয়ার পরে ওরা বলেছে ইন্ডিয়ার সাথে আমরা অ্যাটাক করব না। অর্থাৎ আপনি বলছেন যে একমাত্র পেশি প্রদর্শন, একমাত্র পেশি শক্তির ব্যবহারই এই উপমহাদেশে শান্তি বজায় রাখতে পারবে। অর্থাৎ পাকিস্তানকে বুঝিয়ে দিতে হবে যে এই শক্তির প্রতিযোগিতায় এলে আরও বড় ক্ষতি, এবং সেই ভয়ে পাকিস্তান তাদের জঙ্গি নাশকতা বন্ধ রাখবে, তাই তো? ইয়েস, অ্যাকচুয়ালি পাকিস্তানকে আমাদের বুঝতে হবে পাকিস্তান কোন দিকে আছে। পাকিস্তান ভেতর থেকে ভেঙে যাবে, ইয়া পাকিস্তান ইন্ডিয়ার কাছ থেকে আবার আঘাত খেয়ে সারেন্ডার করবে, কিংবা আরও ডিফিকাল্ট অবস্থায় পৌঁছে যাবে। একদম। ব্রিগেডিয়ার সান্যাল, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আবার এই আলোচনার অন্য পার্টে আসব, যে তাহলে ভারতের সামনে এখন কি রাস্তা খোলা আছে। কিন্তু তার আগে এরপর হিজবুল মুজাহিদিন। হিজবুল মুজাহিদিন জেশ কিংবা লস্করের তুলনায় কেউ বলতেই পারেন ছোট সংগঠন, কিন্তু জানেন হিজবুলের সব থেকে বড় নেতিবাচক জায়গাটা কোথায়? সেটা হচ্ছে কাশ্মীরের কখনো দারিদ্র্যের সুযোগ নিয়ে, কখনো অশিক্ষার সুযোগ নিয়ে সাধারণ যুবক যুবতীদের তাদের ব্রেন ওয়াশ করে তাদের জঙ্গি সন্ত্রাসবাদের দিকে ঠেলে দেয়া। ভাবতে পারেন বছরের পর বছর হিজবুল এই কাজটা করে এসেছে। আজকে কত বড় ধাক্কা খেল হিজবুল এই ভারতীয় সেনার আক্রমণে, দেখাবো। আর না, আর পাঠানকোট, আর উরি, আর পুলওয়ামা, আর পহেলগাঁও নয়, ভারতের মাটিতে পাকিস্তানের সন্ত্রাসবাদকে পাকাপাকি নির্মূল করতে একযোগে আঘাত হানল সেনাবাহিনী, বায়ুসেনা, নৌসেনা। 1971 সালের পর প্রথমবার একযোগে এরকম অপারেশন চালালো তিন বাহিনী। শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নয়, একেবারে পাকিস্তানের ভূখণ্ডে জঙ্গি ঘাঁটি ধ্বংস করল তারা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, যে 9টি জায়গায় ভারতীয় সেনা প্রত্যাঘাত করেছে তার 4টি পাকিস্তানের এবং 5টি পাক অধিকৃত কাশ্মীরে। পাক পাঞ্জাবের যে 4টি জায়গায় আঘাত হানা হয়েছে তার মধ্যে রয়েছে বাহাওয়ালপুর, মুরিদকে এবং শিয়ালকোট। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদ, গুলপুর, ভিম্বের কোটলিতে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। क्यों भारत की सेना ने सटीकता, सतर्कता और संवेदनशीलता के साथ कार्रवाई की है। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है। লস্কর-ই তৈবা, জৈশ-ই মোহাম্মদের মতো আরেক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের ঘাঁটিও ধ্বংস করল ভারতীয় সেনা। ভারত পাক সীমান্ত থেকে মেরে কেটে 18 কিলোমিটার ভেতরে পাকিস্তানের শিয়ালকোটে মেহমুনা জোয়ায় অন্যতম প্রধান ট্রেনিং ক্যাম্প ছিল হিজবুলের। মঙ্গলবার গভীর রাতে অপারেশনে সেটাই মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। मेहमूना जाया कैंप सियालकोट, यह 18 से 12 किलोमीटर आईबी से दूर था। हिजबुल मुजाहिदीन का बहुत बड़ा कैंप था।
একসময়ে উপত্যকায় জঙ্গি কার্যকলাপ পরিচালিত হতো এই হিজবুলের হাত ধরেই, যার প্রধান সৈয়দ সালাউদ্দিন। 8 বছর আগেই যাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হয়েছে, এই হিজবুলেরই অন্যতম আরও এক কমান্ডার ছিলেন বুরহান ওয়ানি। 2016 সালের 8ই জুলাই উপত্যকায় সন্ত্রাসবাদের পোস্টার বয় বুরহানকে খতম করেছিল সেনা। অন্যদিকে হিজবুল প্রধান সৈয়দ সালাউদ্দিন ওরফে মোহাম্মদ ইউসুফ শাহ ছিলেন কাশ্মীরের সৈবুঘের বাসিন্দা। প্রথম জীবনে সরকারি চাকুরে মোহাম্মদ ইউসুফ 8এর দশকের শেষের দিকে জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে। জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রধানের পাশাপাশি পাকিস্তানের ISI এর সমর্থনপ্রাপ্ত জেহাদিদের সংগঠন কোয়ালিশন অব জিহাদিস্টের প্রধানও তিনি। প্রায় 4 দশক ধরে কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলায় নাম জড়িয়েছে সালাউদ্দিনের। ये कठुआ जम्मू क्षेत्र में आतंक फैलाने का नियंत्रण केंद्र था। पठानकोट एयरफोर्स बेस पर किया गया हमला भी इसी कैंप से प्लान और डायरेक्ट किया गया था। সৈয়দ সালাউদ্দিন 1989 থেকে শ্রীনগর থেকে হাওয়া হয়ে গেছে, ও চলে যেয়ে ও পিওকে দিকে, আগে মুজফ্ফরাবাদে ছিল, এখন শিফট করে গেছে শিয়ালকোটের দিকে। এবং এ কাশ্মীর থেকে যত মিলিটেন্ট রিক্রুট হতো তার মেন কন্ট্রিবিউট ছিল সৈয়দ সালাউদ্দিন। এবং যেটা ইউনাইটেড জিহাদ কাউন্সিল যেটা রয়েছে পিওকেতে, তার চেয়ারম্যান হচ্ছে কিন্তু সৈয়দ সালাউদ্দিন। সুতরাং সৈয়দ সালাউদ্দিনকে যে এই ও সংগঠনকে যে আঘাত করা একটা বিরাট আঘাত, কারণ কাশ্মীর থেকে যে লোকাল রিক্রুটমেন্টটা অনেকটা বন্ধ হয়ে যাবে। পাঠানকোট এয়ারবেসে জঙ্গি হামলাতেও জৈশ-ই মোহাম্মদের সঙ্গে যুক্ত ছিল হিজবুল মুজাহিদিন। মঙ্গলবার গভীর রাতের অপারেশনে গুঁড়িয়ে দেওয়া হলো তাদেরই ঘাঁটি। এবিপি আনন্দ। দেখুন, ধারে ভারে হয়তো লস্কর কিংবা জৈশের থেকে কিঞ্চিত কম, কিন্তু আরেকটা দিক থেকে অনেক এগিয়ে এই হিজবুল মুজাহিদিন। তার কারণ কাশ্মীরের যুব সমাজকে কখনো ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে, কখনো সম্পূর্ণ আর্থিক কারণে ব্রেন ওয়াশ করে বিপথে চালিত করত এবং সাধারণ যুবকদের জঙ্গিবাদের দিকে ঠেলে দিত, তাদের ট্রেনিং দিত। এই মারাত্মক জঙ্গি সংগঠন কালকে এদেরও কোমর ভেঙে দিল ভারতীয় সেনা। আমি কর্নেল পৃথ্বীরঞ্জন দাসকে একবার ভিডিও ওয়ালের কাছে গিয়ে একটু আমাদের বোঝানোর অনুরোধ করব যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ এই মেহমুনা জোয়া ক্যাম্প। শিয়ালকোট অর্থাৎ আবার সেই পাঞ্জাব প্রদেশ, এখানে হেডকোয়ার্টার্স, আন্তর্জাতিক সীমান্ত থেকে 12 থেকে 18 কিলোমিটার, একেবারে হিজবুলের ঘাঁটি। কতটা গুরুত্বপূর্ণ কর্নেল পৃথ্বীরঞ্জন দাস? এটার গুরুত্বপূর্ণ অত্যন্ত বেশি, হ্যাঁ, কারণ এটা ইন্টারন্যাশনাল বর্ডারের পাশে এবং এটার লোকেশনটা হচ্ছে আপনার পাঠানকোট এবং সাম্বা এলাকার একদম মাঝামাঝি, মানে পাকিস্তানের মূল ভূখণ্ডে এবং পাঞ্জাব প্রদেশ, পাঞ্জাব প্রদেশে। এবং এই যে হিজবুল মুজাহিদিনের যে লিডার ছিল, আছে কিনা এখনো জানি না বেঁচে, যদি স্ট্রাইকে মারা যায়, যে সালাউদ্দিন, উনি কিন্তু শ্রীনগর ইউনিভার্সিটি থেকে MSc পাস করা একজন লোক, গভর্নমেন্ট স্কুলের টিচার ছিলেন এবং উনি ইলেকশনও লড়েছিলেন। ইলেকশনে হেরে গিয়ে, ইলেকশন 1978 সালে উনি ভোটে দেন, হ্যাঁ, হেরে গিয়ে তারপর উনি মিলিটেন্সিতে যোগদান করেন। ইনিশিয়ালি উনি লোকাল ছেলে মেয়েদের মোটিভেট করে, ইন্ডক্ট্রিনেট করে, আর মাস্টারমশাই মানুষ ইন্ডক্ট্রিনেট করে পাকিস্তানের ক্যাম্পে পাঠাতো। কিন্তু ওখানে দেখা গেল যে পাকিস্তানি যারা ফরেন মিলিটেন্ট, তাদের সাথে এদের ইকুয়েশনটা ঠিক মেলে না। তারপরেই ওরা ডিসিশন নিল যে একে এই জায়গায় আলাদা ক্যাম্প করে দাও। এখন ক্যাম্প করার পরে এর মূল কাজ হলো, যখন ইন্ডাকশন হয়, ফরেন মিলিটেন্ট ঢুকছে, একদম তাদের একটা ইমেজ আগের থেকে তৈরি করা, গাজী সোয়েনসো, সৈয়দ সোয়েনসো এত বড় কাজ করেছে, মিডল ইস্টে এত কাজ করেছে, রাশিয়ার সাথে লড়েছে, এইসব একটা সাইকোলজিক্যাল প্রোপাগান্ডা ওখানে করে তারপরে উনি যখন আসবেন, মানে তো মানুষ মারার খতিয়ান, মানে সেইভাবে সিবি তৈরি হচ্ছে আপনি বলছেন। এনাদের এনে বিভিন্ন জায়গায় শেল্টার করে দেওয়া। এরা মূলত লিঙ্কম্যানের কাজ করত এবং যেখানে শেল্টার করে দিয়ে তারপরে যেটা যৌথ উদ্যোগ করত, ফরেন মিলিটেন্টকে সামনে দেখিয়ে তারা তাদের মতো কথাবার্তা বলতো, তারপরে এদের কাজ ছিল লোকাল রিক্রুটমেন্ট করা, যে আরও ছেলে মেয়েদের, মেয়েদের তো যেত না, ছেলেদের রিক্রুট করে ওদের ওখানে ইন্ডক্ট্রিনেট করে বর্ডার ক্রস করে দাও। এখন দেখা গেল কাশ্মীরে যখন
এই ট্যুরিজম এত বেড়ে Flourish গেল, করছে, 2 কোটি প্রতিটা মানুষ মানুষ যাচ্ছে। যেই জায়গাটা ডিস্টার্ব এরিয়া তার জনসংখ্যা 93 লক্ষ থেকে 97 লক্ষ, আর লাস্ট ইয়ারে 2,37,00,000 লক্ষ ট্যুরিস্ট। একটা লোক পিছু 2.5টা ট্যুরিস্ট। আপনি কলকাতার যদি চিন্তা করুন যে 1.5 কোটি মানুষ বা 2 কোটি মানুষ থাকে, প্রায় 6 কোটি ট্যুরিস্ট আসছে, তাহলে কিরকম অবস্থা হবে ইকোনমিক ভাইব্রেন্স। তাতে দেখা গেল গত 1 বছরে ওদের রিক্রুটমেন্ট তলানিতে চলে গেল, কারণ যেইটা খবর ছিল যে 60 থেকে 65টা ফরেন মিলিটেন্ট ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জঙ্গলে, আর্মি অল আউট অপারেশন করছে বিভিন্ন এলাকায়, এবং জয়েন্ট অপারেশন পুলিশও ভালো কাজ করেছে এসএসজির সঙ্গে। তাছাড়া সেন্ট্রাল পুলিশ ফোর্স যেমন বিএসএফ, সিআরপিএফ, এরাও বিভিন্ন জায়গায় এইসব অপারেশন করে, অর্থাৎ পর্যটনের হাত ধরে যে মুহূর্তে মানুষ আর্থিকভাবে স্বনির্ভর হতে শুরু করলো, আর্থিক উন্নতি হতে থাকলো, অবশ্যই জঙ্গি এবং সন্ত্রাসবাদের থেকে মানসিকভাবে বিযুক্ত হয়ে গেল, বিশেষ করে যুব সমাজ। যখনই আপনার মনে আছে আমি একটা কন্ট্যাক্ট করেছিলেন এখান থেকে কেউ, আমি তখন যেদিন ঘটনাটা আমি বলেছিলাম এইটার উদ্দেশ্য দুটো, কাশ্মীরের অর্থনীতির কোমর ভেঙে দেওয়া এবং একটা সাম্প্রদায়িক যে বিভাজন তৈরি করা, যেটা ওরা আশা করেছিল ভারতবর্ষের সারা দেশে এটা ছড়িয়ে যাবে। কিন্তু কারণে ওইভাবে ধর্ম জিজ্ঞেস করে প্রথমবার ওরা এটা করলো। কিন্তু ভারতবর্ষের একটা যেমন সামরিক শক্তি আছে, কূটনৈতিক শক্তি আছে, আর্থিক শক্তি বেড়েছে, আর্থিক শক্তি আছে, তার থেকেও আর বড় জিনিস হচ্ছে রেজিলেন্স আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, ওইটাই বললাম যে আর্থিক শক্তি, কারেক্ট, আর্থিক শক্তি। আপনার মনে আছে বোম্বেতে একদিন সমস্ত ফার্স্ট ক্লাস ডাব্বার মধ্যে বিস্ফোরণ ঘটলো, প্রায় 200-র মতো লোক মারা গেল, কিন্তু পরের দিন থেকে বোম্বে অ্যাজ ইউজুয়াল চললো। তো কোনো রকম ওরা করেছিল উদ্দেশ্য করে যে কোনো রকম একটা সাম্প্রদায়িক দাঙ্গা হবে, হয়নি। তো সেইখানেও ভারতের যে প্রধানমন্ত্রী দক্ষ নেতৃত্বে যেই ঘটনা জবাব দেওয়া হলো, সেটার একটা ঐতিহাসিক জিনিস। অনেক ধন্যবাদ কর্নেল দাস। আমরা এইখান থেকে আমি কাল রাত 3টের সময় আমাদের এক্স স্যান্ডেলে লিখেছিলাম যে বারবার স্টুডিওতে বসে ওই বিতান অধিকারীর স্ত্রী যখন বলতেন যে আমায় কিছু জিজ্ঞেস করা হয়নি, তার কারণ আমার সিঁদুর দেখেই ওরা বুঝতে পারলো যে আমি হিন্দু, এবং বিতানকে গুলিতে ঝাঁঝরা করে দিল। আমি বলছি, কালকে আমি লিখেছি যে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে ওই ঘামে ভেজা মুছে যাওয়া সিঁদুর চিরস্থায়ী হলো, তার কারণ অপারেশন সিঁদুর। আমি ঠিক এই জায়গা থেকে যাদের সিঁদুর মুছে দেওয়ার চেষ্টা করেছিল, এবং স্পেসিফিক্যালি আমি কর্নেল দাসের সঙ্গে সম্পূর্ণ একমত যে এইভাবে প্রশ্ন করে গোটা দেশে একটা বিভাজন, হিংসা, একটা কার্যত আগুন জ্বালানোর চেষ্টা করেছিল এই জঙ্গিরা, কিন্তু যাদের সব থেকে ব্যক্তিগত ক্ষতি হলো, আজকে এই প্রত্যাঘাতের পর তারা কি বলছেন, তাদের বলার অধিকার সব থেকে বেশি, তাদের কথা শুনেছি আমরা। দেখুন, মাত্র 25 মিনিটের অপারেশন, পেহেলগাঁও কাণ্ডের বদলা নিতে পাকিস্তানের একাধিক জঙ্গি ঘাঁটি দুর্বশ করল ভারত। বেছে বেছে হিন্দু নিধনের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর, এই কোডনেম ঠিক করেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কারণ 22 তারিখ মহিলারা জানিয়েছিলেন মাথার সিঁদুর দেখে গুলি চালিয়েছিল জঙ্গিরা। মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল, যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। শোকাহতদের মধ্যে ছিলেন সদ্য বিবাহিতরাও। হাতের মেহেন্দির রং উঠে যাবার আগেই তাদের সিঁদুর মুছে গেছিল। হিন্দু মহিলাদের বিবাহিত জীবনের চিহ্ন এই সিঁদুর, যার সঙ্গে জড়িয়ে থাকে স্বামীর প্রতি ভালোবাসা। জঙ্গিদের গুলিতে স্বামীর মৃত্যুতে মুছে গেছে সেই সিঁদুর। নৌসেনা অফিসার বিনয় নারওয়ালের মৃতদেহের পাশে নতমুখে বসে আছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী হিমাংশী নারওয়াল। এই ছবি নারকীয় হত্যাকাণ্ডের প্রতীক হয়ে উঠেছিল, আর তাই জঙ্গিদের নিকেশ করতেও অপারেশনের কোড নেম দেওয়া হলো অপারেশন সিঁদুর। ये नाम बहुत सही है क्योंकि इस इंसिडेंट की वजह से बहुत औरतों ने, बहुत बहनों ने, बहुत माँओं ने अपनी जान खोई है, अपना एक हिस्सा खो दिया है। ভারতীয় সেনার তরফে অপারেশন সিঁদুরের যে ছবি প্রকাশ করা হয়েছে, সেখানে ইংরেজি হরফে লেখা অপারেশন সিঁদুর। সিঁদুর শব্দে দুটি ও, একটি ও এর মধ্যে সিঁদুর কৌটো, আর দ্বিতীয় ওর বাইরে ছড়িয়ে আছে সিঁদুর।
लोगों ने जो चीज़ मेरा ख़त्म किया था, आज उस नाम पे इन लोगों ने इतना बड़ा ऑपरेशन हमारी सरकार ने उनके अगेंस्ट चलाया है। वो लोग तो टारगेट करके मिल्स को मारे हैं, मतलब सिंदूर उजाड़े हैं सबका, मिल्स को ढूंढ के, मतलब जो ये थे। तो इस तरह का घटना ना हो पाए और आगे किसी का सिंदूর না উজাড় পায়। অপারেশন সিঁদুর এই কোডনেমের মধ্যেও জঙ্গিদের যোগ্য জবাব দেওয়াই দেখছেন প্রাক্তন সেনাকর্তারা। কেউ যদি এই হিন্দু একজন মহিলা সিঁদুর মুছে দিতে চায়, সে বলছে সিঁদুর মুছে দিতে চায়, তাহলে তার মনে রাখা উচিত রক্তের রঙও লাল। সিঁদুরের রং যেমন লাল তেমন রক্তের নামে লাল। ওরা সিঁদুর পড়ে না, কিন্তু দেহে রক্ত তো আছে। সো আমরা এই সিঁদুরের বদলা ওদের রক্ত দিয়ে নিয়ে নেব। জঙ্গিরা পুরুষদের মেরে নারীদের ছেড়ে দিয়ে বলেছিল তারা কি করেছে গোটা দুনিয়াকে জানাতে। আর ভারতীয় সেনাবাহিনী জঙ্গিদের মেরে কার্যত বলল এবার জঙ্গিরা গোটা দুনিয়াকে বলুক ভারতীয় সেনা কি করেছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি প্রথম দিনই আপনাদের বলেছিলাম যে ইসলামিক মৌলবাদ এর ধাক্কায় একেবারে পেহেলগামের সেই ঘোড়াওয়ালা আদিল শাহ, সাহসী যুবক, ঝাঁপিয়ে তার পর্যটকদের বাঁচাতে, ভারতীয়দের বাঁচাতে, তার ভাইদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর সেখানে তাকে গুলিতে গুলিতে ঝাঁঝরা করে দেয় এই জঙ্গিরা। সেই আদিল শাহ, হ্যাঁ, এবং তার সঙ্গে তাকে বলে যে কাফের, বিধর্মী। আমি সেই আদিল শাহের ভাইয়ের কাছে, নাসাদ হোসেন শাহ, তার কাছে আমরা পৌঁছে গেছিলাম। কি বলছেন এই প্রত্যাঘাতের পর आदिल शाह भाई? भारत ने जो है बदला लिया है आज, तो ये हम इससे हम बहुत खुश हैं, क्योंकि ये जो निहत्थे लोगों का, मासूम लोगों का इन्होंने कत्ल किया था, उनका बदला ज़रूर ही लेना था। मुझे ये बहुत मतलब खुशी होती है कि मतलब हमारी सेना ने और जो हमारे मोदी जी हैं उन्होंने जो बदला लिया है, तो हम इन पे बहुत खुश हैं। এই হচ্ছে ভারত, আমাদের ভারত। আর এবার দেখাবো ঝন্টু আলী শেখ, রফিকুল শেখ, তার দাদা, যিনি 28 বছর ভারতীয় সেনাবাহিনীতে কাজ করছেন। এই অনুষ্ঠানেও কয়েকদিন আগে অতিথি হয়েছিলেন। রফিকুল শেখ আজকের এই প্রত্যাঘাতের পর কি বলছেন? আমি খুবই খুশি और ভারতীয় সেনার উপর আমার খুবই গর্ব। আর আমি এর আগেও বলেছি যে ভারতীয় সেনা বদলা নেবে, और নিচ্ছে, और আগেও নেবে, ভবিষ্যতে নেবে। হ্যাঁ, সেইটা আজকে সত্যি হলো। আর আমি খুবই খুশি আজকে আমার যে ভাই সদ্য শহীদ হয়েছেন, আমি এইটাই তার বদলা হিসাবে বলবো। দুশ্মন যখনই এইরকম তাদের নাপাক ইরাদা থাকবে, ভারতীয় সেনা তাদের মুক্তর জবাব দেবে। দেখুন, নিঃসন্দেহে ভারতবর্ষ এই পেহেলগামের ভয়ঙ্কর ঘটনার পর 15 দিন ধরে একটা নিখুঁত প্রস্তুতি নিয়েছে। কোল্যাটারাল ড্যামেজ প্রায় নীল, এবং পাকিস্তানে ঢুকে সন্ত্রাসবাদের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা। কিন্তু পাকিস্তান, তারা তো বসে থাকবে না। আজকে আপনারা জানেন 6:30টায় পাল্টা হুমকি দেওয়া হয়েছে প্রেস কনফারেন্স করে। অসহায় ক্রোধে তারা প্রাথমিকভাবে কি করেছে, যে ওই সীমান্তে 15 জন সিভিলিয়ান, নিরীহ ভারতীয় নাগরিক, তারা উইদাউট প্রভোকেশন ফায়ারিং করেছে এবং শেলিং করেছে। করে এই আনপ্রোভোকড ফায়ারিংয়ে 15 জন ভারতীয়র প্রাণ কেড়ে নিয়েছে। কিন্তু এরপর কি? একেবারে স্পষ্ট করে পাকিস্তানের তরফে জানানো হয়েছে যে এর পাল্টা জবাব আসছে, এবং পাকিস্তান সেনার ওপর সেটা ছেড়ে দেওয়া হয়েছে। ঠিক এই জায়গায় ভারতের প্রস্তুতি কতটা? আমি ব্রিগেডিয়ার প্রণব ঘোষের কাছে যাব। ব্রিগেডিয়ার ঘোষ, একটাই জিনিস জানতে চাইব যে এইরকম একটা রোগ স্টেট, তাদের হাতে পরমাণু অস্ত্র, তারা তো যা খুশি করতে পারে। ভারত ঠিক কী ভাবছে, কতটা প্রস্তুত পাকিস্তানের মোকাবিলায়? সুমনবাবু, আপনি ওদেরকে অনেক প্রেস্টিজ দিলেন, বললেন একটা রোগ স্টেট। হ্যাঁ, আই ডোন্ট কল দেম এ রোগ স্টেট। ওরা একটা কংগ্লোমারেশন অফ ইসলামিক টেরোরিজম অল ওভার দ্য ওয়ার্ল্ড। এটা একটা দেশ যদি আপনারা বলেন, সেটা দেশকে অপমান করা হয়। যে দেশের সৈনিকরা ইউনিফর্ম পরে টেরোরিজম করে, তাদের মতন দুর্ভাগা দেশ আর কেউ নেই। কারণ কামিং টু দ্য সাবজেক্ট মেইন, ওরা কি করতে পারে এই সুবাদে আমি বলবো, ওরা কি করতে চাইবে আর কি করতে পারবে। দেখুন, চাওয়া তো অনেক আছে, কিন্তু পারাটা তো অত সহজ নয়।
পারতে গেলে তো তাদের সার্টেন অ্যামাউন্ট অফ রেস্টও দরকার হবে, ঠিক তার ছাড়া তো এটা করা সম্ভব নয়। যে দেশ সকালের ব্রেকফাস্ট মিস করে, বোধহয় ব্রাঞ্চ করে ইংরেজিতে বলে, তারপরে হয়তো ভিক্ষার ঝুলি নিয়ে বেরোয়, ডিনারের পয়সা কোথার থেকে জোগাবে, সে যদি আরেকটা দেশ যার অর্থনৈতিক অবস্থা এখন পৃথিবীতে নাম্বার 3 ইফ আই এম কারেক্ট, সেরকম একটা দেশের সঙ্গে বলে তাদেরকে আমরা যুদ্ধ করে নাস্তানাবুদ করব, ইন্দাসের রিভারে রক্তগঙ্গা বইয়ে দেবো, তাহলে পরে এটাকে হটকারিতাও বলা বোধহয় বেশি বলা হবে। করতে ওরা যেটুকুন পারে, আই হ্যাভ গট মাই সিরিয়াস ডাউটস। প্রথম যেটা হয় এরকম সাধারণ এরকম যুদ্ধের ক্ষেত্রে, যেটা আমরা দেখে এসেছি 71-এও আপনারা দেখেছেন, প্রথমে একটা এয়ার স্ট্রাইক হয়। একদম এয়ার স্ট্রাইকগুলো যখন হয়, দ্যাটস ফর সফটনিং, মানে বলতে পারেন যে আমাদের যে এয়ার ক্যাপাবিলিটিস আছে সেগুলোকে না ইউজ করতে দেওয়া। দ্যাট মিনস এয়ার স্ট্রাইকটা করে প্রথমে যেটা করা হয় সেটা হচ্ছে যে অল দ্য এয়ার স্ট্রিপসগুলোকে ড্যামেজ করে দেওয়া হয়, প্লাস যেটুকুন গ্রাউন্ডে দাঁড়ানোর শক্তি আছে সেটুকুনো ড্যামেজ করার চেষ্টা করা হয়। ওয়েল, 71 সালে যখন এটা করেছিল ওরা, তখন দ্যাট ট্রিগার্ড 71 সালের যুদ্ধ, এবং উই অল নো হোয়াট হ্যাপেন্ড। আমরা যদি আপনাদের 71 সালে আবার ফিরিয়ে নিয়ে গিয়ে বলি, সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বরের মধ্যে, যখন ডিসেম্বর মাসে ইন্ডিয়ান আর্ম ফোর্সেস যখন বাংলাদেশ আসওয়াইল ইস্ট পাকিস্তানে পেনিট্রেট করে, তখন অলরেডি দেয়ার এন্টায়ার এয়ার ফোর্স ইন দ্যাট প্লেস ওয়াজ গ্রাউন্ডেড। দেয়ার ওয়াজ নো এয়ার ফোর্স, দ্যাট ওয়াজ গ্রাউন্ডেড। অ্যান্ড ওয়েন উই ওয়েন্ট ইন, ইট ওয়াজ এ ব্যাটল, যেটা গ্রাউন্ড ব্যাটল, এবং আমাদের আর্মি সেটা ট্যাকল করে। কিন্তু তখন আমাদের কিন্তু এরকম নিষিদ্ধ এয়ার ডিফেন্স মেকানিজম ছিল না। আজকে ইন্ডিয়ান আর্মির কাছে, ইন্ডিয়ান আর্মি কেন, আমাদের ভারতবর্ষের কাছে যে এয়ার ডিফেন্স সিস্টেমটা রয়েছে, যা 3টে এখনই অলরেডি অ্যাপ্লাইড টু, S-400 ইজ সাপোজ টু বি ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, তার কোনো সন্দেহ নেই। এতে দ্য ক্যাপাবিলিটিস অফ S-400 ইজ এনর্মাস। ওয়েল, নিশ্চয়ই নয়, কোনো ওয়েপন সিস্টেমই নিশ্চিত নয় যেটা ডিস্ট্রয় করা যায় না, কি ওটাকে ইভেড করা যায় না। করা যায় সার্টেনলি, ইনক্লুডিং আয়রন ডোম, তাকেও পেনিট্রেট করা যায়, কিন্তু তার জন্য যে প্রস্তুতি লাগে, তার জন্য যে জিনিসপত্র লাগে, তার জন্য যে মিউনিশনস লাগে, সেগুলো তো ওদের কাছে এখন নেই একদম। সো এটা কভার করে S-400 অলমোস্ট 6 kilometers to stratosphere, 80 kilometers of height. It has got a range of about 600 kilometers of detection and 400 kilometers of killing. কাজেই দিস ইজ 36টা মিসাইল একসঙ্গে আসতে পারে। কাজে ইজ সামথিং ভেরি বিগ। এখন যদি ওরা সত্যি, আর তারপরে এরকম প্রিপারেশনের পরে, যখন এটা আচমকা কিছু হচ্ছে না, সোকল্ড আচমকা তো হয় না কখনো, ইন্টেলিজেন্স ইনফরমেশন সব কিছুই থাকে এবং মোটামুটি একটা প্রিপারেশন থাকে। আর এখন তো একটু অগ্নিগর্ভ হয়ে রয়েছে। কাজে এইরকম সময়ে আমাদের ডিফেন্স সিস্টেম ইজ অ্যাবসলিউটলি প্রিপেয়ার্ড। সো এনি কাইন্ড অফ অ্যাডভেঞ্চারিজম যদি হয় ওদের পক্ষে, ইন স্ট্রাইকিং থ্রু এয়ার মিসাইলস অ্যান্ড এয়ারক্রাফট, নর্মাল এয়ারক্রাফট বম্বিং, I think we should be, they'll be living in a fool's paradise too. In that এই কনটেক্সটে আমি একটা কথা বলতে চাই, যেটা এই যে কালকের যে আজকের সকালের যে অ্যাটাকটা হলো, তাতে আমরা 24টা মিসাইল ফায়ার করেছি, একদম স্কাল্প, একদম ক্রুজ মিসাইল, উইচ ইজ জাস্ট সাবসনিক, মানে হচ্ছে এটা 0.95 ম্যাক, ওকে, মানে এক হলে পরে মানে সাউন্ডের ইয়ে হয়। ইট ইজ 0.95 ম্যাক, ইট ইজ অলমোস্ট সুপারসনিক। এবং এটাতে ইট ইজ এ স্টেলথ, এগ্রিড। 24টা আমরা মেরে দিলাম, 9টা টার্গেটে, একটা ডিটেক্টেড হলো না।
ওদের এয়ার ডিফেন্স করছিলটা কি? ওরা যদি একটা জিনিস ভাবে যে দে আর টেকিং অন আ কান্ট্রি উইচ ইজ 6th largest missile producing country in the world, একদম একদম, and has a capability of 29 types of missiles, যার মধ্যে খালি একটার ওরা দৃষ্টান্ত গতকাল আজকে সকালবেলা দেখেছে, তাহলে যখন এন্টায়ার আর্সেনাল উইল জাম্প অন টু দেম, দেন ওয়্যার দ্য কি করে ওরা সেটা সামলাবে? আমি তো পাকিস্তান আর কি বলা যায়। আমি বলছি অসাধারণ। ব্রিগেডিয়ার ঘোষ একটা কথা বললেন, সেটা হচ্ছে স্ক্যালপের, এটা হচ্ছে ব্রিটেন এবং ফ্রান্স একসঙ্গে এই মিসাইলটা তৈরি করে এবং অসাধারণ একটা ব্রিটিশ নাম আছে স্টর্ম শ্যাডো। শুরুটা করলেন ব্রিগেডিয়ার ঘোষ, সেটা হচ্ছে যে পাকিস্তান কোনো রাষ্ট্র নয়, একটা ইসলামিক মৌলবাদী বা ইসলামিক সন্ত্রাসবাদীদের একটা সংগঠন। আমি বলছি এই সংগঠনটা এই রকম বলেই রাষ্ট্রের কাছে যা প্রত্যাশিত একটা যে কোনো সুচিন্তিত পদক্ষেপ, সাধারণ মানুষের পক্ষের পদক্ষেপ, পাকিস্তান কিন্তু অনেক সময় ঠিক তার উল্টো মেরুতে থাকে। সুতরাং প্রত্যাঘাতের পর প্রতিশোধের, ওই দিক থেকে আক্রমণের একেবারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভারত কিন্তু সর্বতভাবে প্রস্তুত এবং সম্ভবত সেই কারণে অনেকে মনে করছেন যে পাকিস্তানের সুর কালকে এই প্রত্যাঘাতের পরে যেখানে চড়েছিল তার থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটা নরম। কিন্তু এইবার আমি আসব, সেটা হচ্ছে সরকারের এই পদক্ষেপ নিয়ে পেহেলগাঁওয়ে নিহতদের পরিবার, যারা নিঃসন্দেহে শোকস্তব্ধ, কিন্তু কোথাও একটা সান্ত্বনা পেয়েছেন ভারতবর্ষের এই প্রত্যাঘাতে। কি বলছেন তারা, দেখাবো। আমার হাজবেন্ড এটা নিশ্চয়ই দেখছে, আজকে অপারেশন সিঁদুর লিখেছে, আমার আজকে সিঁদুর তারা কেড়ে নিয়েছে। ভগবান আমার হাজবেন্ডকে শান্তি। সিঁদুরের জবাব সিঁদুরে। একটা বুলেট তছনছ করে দিয়েছে জীবন। হিন্দু নারীর সিঁদুর মুছে দিয়ে স্বামীর রক্তে সিঁথি রাঙিয়ে দিয়েছে জঙ্গিরা। 15 দিনের মাথায় অপারেশন সিঁদুরে তারই প্রতিশোধ দিল ভারত। জঙ্গিরা সেদিন পুরুষদের হত্যা করে মহিলাদের বলেছিল মোদীকে গিয়ে বলতে। जिस बंदे ने मेरे पति को मारा ना, वो वही जा रहा था। मैंने उसे बोला मुझे भी मारो, तूने मेरे पति को मारा। मेरे सन में भी बोला, तो उसने हमें नहीं मारा, उसने बोला मोदी को बोलो। उसने बोला नहीं, मोदी को बोलो, कहकर चला गया वहां से। জঙ্গিরা মানে দাদাকে বলছে যে আপনি কি মোদির লোক। উনি শেষ পর্যন্ত শেষ মুহূর্তেও বলেছিলেন হ্যাঁ আমি মোদির লোক, এবং তখনই মেয়েটি বলল যে বাবাকে সঙ্গে সঙ্গে শুট করে দিল। জঙ্গি নিকেশ করতে সেই নরেন্দ্র মোদী অপারেশনের কোড নেম দিলেন অপারেশন সিঁদুর। ভগবান আমার হাজবেন্ডকে শান্তি দিন, আর ভবিষ্যতে যাতে কারোর কপালে সিঁদুর না যায়, এটাই গভর্নমেন্টের কাছে আমার আর কিছু। 26টি তরতাজা জীবনের জবাবে চলল মাত্র 25 মিনিটের অপারেশন। হিন্দু নারীর সৌভাগ্য ও সম্মানের প্রতীক সিঁদুরকে সম্মান জানালো ভারতীয় সেনা। सिंदूर ही तो मिटाया था उन लोगों ने, वो सब लेडीज़ का, मेरी मम्मी के साथ साथ जितने भी औरतें वहाँ थी वहाँ उन सब का। तो मुझे लगता है ये जो वर्ड सिंदूर दिया गया है इस ऑपरेशन के लिए, ये एकदम अप्रोप्रिएट है, एकदम सही वर्ड उन्होंने रखा है। जब हम लोगों ने पढ़ा कि उसका नाम सिंदूर है, तब हम आधे घंटे तक रो रहे थे। শত্রুকে তো আক্রমণ করতেই হবে, আর আমি চাই যে শুধু মানে একদিন 9টা ঘাঁটি উড়িয়ে দিল তা না। আজকে আপনি 9টা ঘাঁটি উড়িয়ে দিলেন মানে তো সব কমপ্লিট হয়ে গেল না, মতলব যুদ্ধটা যেন পুরো কমপ্লিট করে, এটাই বলতে চাইছি। হিন্দু নারীর বিশ্বাস সিঁদুর শুধু রং নয়, এটি শক্তির প্রতীক, স্বামীর দীর্ঘায়ু কামনার নিদর্শন। তাই সিঁদুর মাথায় করে রাখেন তারা। পাকিস্তানকে সেই সিঁদুরের মূল্য বুঝিয়ে দিল ভারত। পার্থপ্রতিম ঘোষ ও হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, সাধারণভাবে আমার এই অনুষ্ঠানে রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে যারা আসেন বা রাজনৈতিক দলের কথা বলতে আসেন, তাদের সমর্থক হিসেবে আসেন, তাদের নানা ধরনের তীক্ষ্ণ তীব্র সমালোচনার মুখে পড়তে হয়, অন্তত আমার কাছ থেকে। আজকে দিনটা কিছুটা অন্যরকম, তার কারণ যে দুজন রাজনৈতিক দলের সমর্থক প্রতিনিধি বা মুখপাত্র এসছেন, তাদের কাছে আমি দুটো ভালো লাগা নিয়ে যাব।
কেয়া ঘোষ বিজেপির মুখপাত্র, তার কাছে আমি এইটাই বলবো যে কোথাও একটা আজকে সকাল থেকে যারা প্রবল কৌতূহলে টেলিভিশন সেটে বা তাদের নিজস্ব মিডিয়ামে চোখ রেখেছিলেন, কোথাও একটা কিন্তু নারী শক্তির পূর্ণ প্রকাশ 140 কোটি ভারতবাসী শুধু নয়, গোটা পৃথিবী দেখেছে আজকের দিনে। কেন? সেটা হচ্ছে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তারা গোটা ঘটনাটাকে বিশ্ববাসীর সামনে ব্রিফ করলেন। আমি বলছি এটা নারী শক্তির উদযাপন শুধু নয়, ভারতের সেনাবাহিনী এবং ভারতীয় সক্ষমতা কোন স্তরে পৌঁছেছে তার নিঃসন্দেহে একটা অত্যন্ত সুচিন্তিত স্বাক্ষর আজকে রাষ্ট্রের তরফ থেকে বহির্বিশ্বের সামনে রাখা হলো। 1 নম্বর। 2 নম্বর, কর্নেল দাস সম্ভবত বলছিলেন যে এই জঙ্গিদের কিন্তু উদ্দেশ্য ছিল ধর্মের ভিত্তিতে গোটা ভারতবর্ষে একটা বিভাজন সৃষ্টি এবং একেবারে স্পষ্ট গোটা দেশে আগুন লাগানো। এই যে দুজন, এটা বারবার সেনাবাহিনীর প্রাক্তন আধিকারিকরা বলেন যে ভারত এক এবং অভিন্ন। আজকে প্রমাণ হয়ে গেল সেটা ধর্মের নামে ভারতীয় সেনাবাহিনীতে শুধু ভাগ করা যায় তা নয়, এ দেশটাকে ভাগ করা যায় না। ভারতবর্ষে বিভাজন করা যায় না। আজকে ভারতবর্ষের খুব অফিসিয়াল যে ব্রিফিং, তাতে কিন্তু একাধিক বার্তা ছিল, স্পষ্ট বার্তা এবং কোথাও একটা ভারতবর্ষের সামর্থ্যের স্বাক্ষর। মানবে কে? নমস্কার। সারা দেশবাসীর মতন আজকে আমারও কিন্তু হাসিটা একটু চওড়া। সুমন শুরুতেই শুরু করলেন আপনি জয় হিন্দ দিয়ে। আমি বলবো এ জয় অবশ্যই ভারতের অন্তরাত্মার জয়। এই জয় ভারতীয়ত্বের জয় এবং এ ভয় পাকিস্তানের। কি ভারত কি পারে তারা দেখে নিল। আমরা একটা কথা বলি না যে দুধ মাঙ্গো তো ক্ষীর দেঙ্গে, কাশ্মীর মাঙ্গো তো চির দেঙ্গে, সেটা আজকে অক্ষরে অক্ষরে দেখলো পাকিস্তান। 22 তারিখের বদলা 25 মিনিটে নিলাম আমরা। 25টা প্রাণের ভারতীয় নাগরিকের বদলা 25 মিনিটে নিলাম আমরা। 26টা প্রাণের বদলা 25 মিনিটে নিলাম আমরা। এই হচ্ছে ভারতীয় সেনা। আর সেই সেনার যারা প্রতিনিধি আজকে গেছিলেন, মহিলা দুজন, যার কথা সুমন আপনি একটু আগেই বললেন, কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। এটাই ভারতের অন্তরাত্মা। পাকিস্তান যেখানে 2025-এ মহিলাদের বোরখা পরিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর সেখানে ভারতবর্ষ দুজন মহিলাকে দিয়ে আজকের এই বিশ্বকে জানাচ্ছে যে কি ভয়ঙ্করভাবে হামলা করেছে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের আঁতুর ঘরে, তাদের কোমর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এটাই হচ্ছে নতুন ভারত, এটাই হচ্ছে মোদির ভারত, এটাই হচ্ছে চোখে চোখ রেখে উত্তর দেওয়ার ভারত। আমরা কয়েকটা তথ্য আমরা দেখছিলাম, যেগুলো আমরা বলছিলাম। মক ড্রিল নিয়ে আমরা শুনেছি সুমন। আমি অবশ্য মানে আজকে রাজনৈতিক কথা বলবো না, কিন্তু মক ড্রিল নিয়ে বিভিন্ন যারা ভোট বাক্সে দেখা যায় না, সোশ্যাল মিডিয়া বা মিডিয়া দেখা যায়, তারা মক করেছিলেন। প্রচুর রসিকতা হয়েছে। তারা আজকে কোথায়? আসলে তারা বুঝতেই পারেননি যে মক ড্রিলটা ছিল সিলেবাসে, কিন্তু পরীক্ষায় এসে গেল আজকে প্রত্যাঘাত অপারেশন সিঁদুর। যারা বলেছিল 22 তারিখে ওই মহিলাদের মাথার সিঁদুর মুছে মোদিকে যাকে বাতা দে না, মোদির সরকার আজকে দুজন মহিলাকে পাঠিয়ে বিশ্ব দরবারে বার্তা দিয়েছে যে সন্ত্রাসবাদীদের আঁতুর ঘর আমরা কিভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছি। এটাই নতুন ভারত। আমার কালকে থেকে যখন রাত্রিবেলা আমার মনে হয় বিনিদ্র রজনী এখানে প্যানেলে যারা রয়েছেন ডেকোরেটেড আর্মি অফিসার এবং সুমন আপনি সবাই রাত জেগেই ছিলেন। একজন পাকিস্তানি, আমি জানি না কিভাবে সে অন্য দেশ থেকে, হয়তো সে একটা আমার এক্সের পোস্টে সে একটা জবাব দিয়েছে। ছোট্ট মজার ঘটনাই বলছি। সে আমাকে, তার হ্যান্ডেলটার নাম হচ্ছে ফ্যান অফ ইমরান খান। সে আমাকে বলেছে তুম লোগো কো সবক সিখাएंगे। তো আমি তাকে খুব বিনীতভাবে জিজ্ঞেস করছিলাম যে স্যার ইমরান খান সাহাব अब कैसे है, जो उनके साथ हुआ था सुन के बहुत बुरा लगा। সে আমাকে ব্লক করে দিয়ে পালিয়ে গেল। যে দেশ নিজের প্রাক্তন প্রধানমন্ত্রীকে রক্ষা করতে পারে না, সে দেশ ভারতের মতন বিশাল দেশ, যে কিনা এই মুহূর্তে মিলিটারিতে অর্থাৎ সৈন্য বহরে বিশ্বের মধ্যে চতুর্থ, তাদের সঙ্গে লড়াই করতে পারে। আর পরিশেষে কি বলবো সুমন, আমাদের এখানেও কিছু চিল শকুন রয়েছে যারা সকালে একটা পোস্ট করেছিলেন, তারপরে এডিট করেছেন সব ফেক ভিডিও বলে। আমি অনুরোধ করব মাননীয় অমিত শাহজিকে বা রাজনাথজিকে বা ভারতীয় সেনাবাহিনীকে এরপর থেকে ওই মিসাইলের
সামনে এদের বেঁধে যেন পাঠিয়ে দেওয়া হয়, একদম হাতে গরম প্রমাণ পেয়ে যাবে। আর শেষে একটা কথা বলি, আমাদের ভারত ঝুঁকতে জানে না, আমাদের ভারত চোখে চোখ রেখে জবাব দেবে। ভূমিকা সিং একটু আগে একজন বলছিলেন, যেটা সমীর গুহর স্ত্রী, যে সত্যি কথাই তো এটাই কি শেষ? আমার মনে হয় না, কারণ ভূমিকা সিং আজকে বলেছেন যে যদি এতেও যদি বেয়াদব পাকিস্তান না শুধরে যায় তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার হয়েও না, দুঃখ আছে কপালে। নমস্কার, সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মায়ের জয় হোক। কিন্তু পাশাপাশি ভারতের তরফে এবং সেনাবাহিনীর তরফে একেবারে পরিষ্কার যে প্রত্যাঘাত, সেটাকে নিয়ন্ত্রিত প্রত্যাঘাত বলা হচ্ছে। আমি আবার বলছি যে যাতে কোল্যাটারাল ড্যামেজের নামে সাধারণ নারী পুরুষ, ঠিক যেটা পাকিস্তান কোনো প্রভোকেশন ছাড়া যেটা আমাদের সীমান্তে করেছে গত 24 ঘন্টার মধ্যে, এই হানার পরে 15 জন সাধারণ মানুষকে ফায়ারিং আর শেলিং করে মেরে ফেলেছে, ভারত কিন্তু সেই রাস্তায় হাঁটেনি। আমি এইখান থেকে যে দুজনের নাম এতবার এলো, আমি এরপর অনির্বাণের কাছে আসবো, ওর কাছেও আরেকটা ভালো লাগার অংশ শাসক আর বিরোধীর সম্পর্ক নিয়ে আসবো। কিন্তু তার আগে কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং, তাদের দুজন নিঃসন্দেহে আজকে পৃথিবীবাসী এই দুজনের সঙ্গে পরিচিত হলেন। কিন্তু কারা তারা? তাদের কৃতিত্বের তালিকা কিন্তু দীর্ঘ। দেখুন, অপারেশন সিঁদুরে গুঁড়িয়ে দেওয়া হলো একের পর এক পাক জঙ্গি ঘাঁটি। কিভাবে পাকিস্তানের মাটিতে ঢুকে হামলা চালালো ভারতীয় সেনা, দেশবাসীর সামনে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিলেন সেনাবাহিনী ও বায়ুসেনার 2 মহিলা অফিসার। On our actions earlier this morning, Colonel Sophia Qureshi and Wing Commander Vyomika Singh, I will request them to share some details regarding Operation Sindoor with all of you. পুরুষদের মেরে নারীদের ছেড়ে দিয়ে কটাক্ষ করে কার্যত নারী শক্তিকে খাটো করে দেখিয়েছিল জঙ্গিরা। তাদের অবহেলার চোখে দেখানোর চেষ্টা করেছিল। পাল্টা ভারত বুঝিয়ে দিল নারী শক্তি কি। পাক জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করার বর্ণনা দিলেন 2 মহিলা অফিসার। सुप्रभात देवियों और सज्जनों, मैं कर्नल सोफिया कुरैशी और मेरे साथ विंग कमांडर व्योमिका सिंह आज आपको 6 से 7 मई 2025 की रात 1:05 से 1:30 बजे के बीच भारतीय सशस्त्र बलों द्वारा अंजाम दिए गए ऑपरेशन सिंदूर के बारे में जानकारी देंगे। Operation Sindoor was launched by Indian Armed Forces to deliver justice to the victims of Pahalgam terror attack and their families. 9 terrorist camps were targeted and successfully destroyed. কর্নেল সোফিয়া কুরেশি ভারতীয় সেনার সিগন্যাল কোরের অফিসার। 3 দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত। 2016 সালের প্রথম মহিলা হিসেবে 18টি দেশের সামনে ভারতের সামরিক মহড়ায় নেতৃত্ব দিয়েছিলেন সোফিয়া। 2006 সালে কঙ্গোয় রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা অভিযানে সামরিক পর্যবেক্ষক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। हमारी बेटी ने जो हमारे देश के लिए, हिंदुस्तान के लिए किया है, उससे हमें बहुत खुशी है। ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার ভূমিকা সিং প্রকৃত অর্থেই আকাশকন্যা। 2500 ঘন্টারও বেশি সময় উড়ানের অভিজ্ঞতা রয়েছে ভূমিকার। চেতক, চিতার মতো কমব্যাট হেলিকপ্টার উড়িয়েছেন। 2004 সালে ভারতীয় বায়ুসেনায় হেলিকপ্টার পাইলট হিসেবে যোগ দেন। 2017 সাল থেকে উইং কমান্ডার হিসেবে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করছেন। और ये जो 2 महिला अफसर आज आई हैं ब्रीफिंग के लिए, ये भी एक उसी ऑपरेशन सिंदूर का ही एक, जिसको कहते हैं ना, रिप्रेजेंटेशन है। ये महिला शक्ति डायरेक्ट करेगी ऑपरेशंस, कोऑर्डिनेट करेगी ऑपरेशन, उन ऑपरेशंस के ऊपर ब्रीफ करेगी जो आपके आतंकवादियों के खिलाफ हमारा देश में। পহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দুদের খুন করে ভারতে ধর্মীয় বিভাজনের চেষ্টা করেছিল পাকিস্তান। পাল্টা প্রত্যাঘাতের পর কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভূমিকা সিংকে সাংবাদিক বৈঠকের সামনে এনে ভারত বুঝিয়ে দিল সবার আগে দেশ। আমাদের সর্বধর্মস্থল বলে আমাদের একটা জিনিস আছে, যেটা আর্মিতে আমরা ফলো করি, এবং সেটাই তুলে ধরা হয়েছে। যেখানে আপনি একটা আমার মহিলার সিঁদুর মুছে দিলেন, আমরা কিন্তু সেইভাবে কাজ করি না। আমরা হিন্দুকেও রেখেছি, মুসলিমকেও রেখেছি। আসিম মুনিরের যে পাকিস্তানি জেনারেল, যিনি চেষ্টা করছেন একটা 2 নেশন থিওরি করবেন, হিন্দু আলাদা থাকবে, মুসলিম আলাদা থাকবে, তুমি আমার ডিভিশন করতে চাইছো আমার কান্ট্রির মধ্যে, সেটা আমরা হতে দিই না, কারণ আমরা স্ট্যান্ড ইউনিফাইড। ভারতের ইতিহাসে প্রথমবার এত বড় সামরিক অভিযানের প্রেস ব্রিফিং এর মুখ হিসেবে সামনে আনা হলো মহিলা সেনা আধিকারিকদের। এবিপি আনন্দ। দেখুন, অনির্বাণের কাছেও আরেকটা ভালো লাগা নিয়ে আসবো। তার কারণ ভারতবর্ষের আসল শক্তি
হচ্ছে যে ধরুন এত বড় একটা দেশ, এতগুলো রাজনৈতিক দল, এতগুলো সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হয়তো থাকে এবং এত রাজনৈতিক তরজা চাপানুতর, কিন্তু দেশ যখন সংকটে তখন শাসকের পাশে দলমত নির্বিশেষে সমস্ত রাজনৈতিক দল এসে দাঁড়ায়। এবং এটাই 2025-এ প্রথমবার আমরা দেখছি তা নয়। এর আগে 2001-এর 13ই ডিসেম্বর সংসদে হামলা হলো এবং তখন ঘটনাচক্রে অটল বিহারী বাজপেয়ী দেশের প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেত্রী সোনিয়া গান্ধী দুজনেই সেই সময় সংসদে সৌভাগ্যক্রমে ছিলেন না। সোনিয়া গান্ধী খবর পাওয়া মাত্র প্রথম ফোনটা করেছিলেন অটল বিহারী বাজপেয়ীকে। অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে সে কথা স্বীকার করে বলেন যে ভারতবর্ষের সবথেকে ভালো দিক, সবথেকে গণতন্ত্রের শক্তিশালীর দিক যে এই রকম ঘটনার পর প্রধানমন্ত্রীকে প্রথম ফোন করেন বিরোধী নেত্রী, এবং অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে বলেন যে ভারতবর্ষে এই কারণে গণতন্ত্রের ভবিষ্যৎ সুরক্ষিত থাকতে বাধ্য। বাজপেয়ীজি এর আগে 1974 সালে যখন বিরোধী হিসেবে সংসদে ছিলেন আর ইন্দিরা গান্ধীর নেতৃত্বে পরমাণু বোমা পরীক্ষা হয়েছিল, তখনও বিরোধী থাকা সত্ত্বেও সমর্থন করেছিলেন। সেই ঘটনাও, সেই উদাহরণও তুলে ধরেন। এইটা দেশের সংকটে, দেশের স্বার্থে শাসক বিরোধী তাদের অনেক রকম ডিফারেন্সেস, অনেক রকম তফাৎ থাকতে পারে, মতাদর্শগত তফাৎ, রাজনৈতিক সংঘাত, ভোটের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে আজকে এই মুহূর্তে কিন্তু পরস্পরের পাশে। আমি দ্রুত একবার অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে তাঁর অতীত থেকে, তাঁর রাজনৈতিক কেরিয়ারের মধ্যগগন থেকে ঠিক কি বলেছিলেন একবার দেখাবো। 1974 में सदन में था जब श्रीमती इंदिरा गांधी के नेतृत्व में परमाणु परीक्षण किया गया था। हमने उसका स्वागत किया था, प्रतिपक्ष में थे फिर भी स्वागत किया था, क्योंकि देश की रक्षा के लिए वो किया गया था। অনির্বাণও নিশ্চয়ই মানবে যে আজকে 2025-এর ভারতবর্ষও কিন্তু এর ব্যতিক্রম নয়। তার কারণ আপনারা দেখেছেন, ইনফ্যাক্ট পরশুদিন তাই নিয়ে বিস্তারিত এই অনুষ্ঠানেই আমরা আলোচনা করেছি যে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার বলে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একেবারে কটাক্ষ রাজনৈতিক আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আগেও বহুবার করেছেন, বিজেপির তরফ থেকেও প্রচুর আক্রমণ এসছে। কিন্তু আজকে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের সব জিনিস আলোচনার মধ্যে নিয়ে আসা আমাদের উচিত নয় রাষ্ট্রীয় সুরক্ষার স্বার্থে, কিন্তু বহু ক্ষেত্রে রাজ্য পূর্ণ সহযোগিতার কথা বলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে আশ্বস্ত করেন, আবার উল্টো দিক থেকে অমিত শাহ মমতা বন্দ্যোপাধ্যায়কে আশ্বস্ত করেন যে কেন্দ্র রাজ্য রাজনৈতিক তফাৎ, বিরোধী শাসিত রাজ্য হতে পারে, কেন্দ্রে একটি সরকার চলতে পারে, কিন্তু এক্ষেত্রে পরস্পরের পাশে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করা হবে। এই রাজ্যের ক্ষেত্রে আমি আবার বলছি, বিস্তারিত আমি বলবো না, কিন্তু নেপাল সীমান্ত, সেখানে একটা উদ্বেগের মেঘ আছে, চিকেন স্নেকের কাছে আপনারা জানেন, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রত্যেক রাজ্য তাদের সীমান্ত নিয়ে আলোচনা করে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের দীর্ঘ সীমানা নিয়ে আলোচনা হয়। কিন্তু আমি আবার বলছি, আমি ডিটেলসে যাব না, কিন্তু বটম লাইন হচ্ছে যে এত বিভেদের মধ্যেও কেন্দ্রের শাসক এবং রাজ্যের শাসক মুখোমুখি বসে আলোচনা এবং পরস্পরকে 99% নয় 100% সহযোগিতার আশ্বাস। আমার কাছে খুব বড় ব্যাপার এটা। অনির্বাণ, জয় হিন্দ, ভারতীয় ঐক্য জিন্দাবাদ। আজকে আমরা আমাদের সেনাবাহিনীর যে অপারেশন এবং তারপরে যে সাংবাদিক সম্মেলন দেখলাম, একটা কথা বলতেই হয়, এই জঙ্গিরা, পাকিস্তান আশ্রিত এই জঙ্গিরা হয়তো ভেবেছিল যে কিছু বুলেট দিয়ে আমাদের কিছু মানুষকে ঝাঁঝরা করে দিয়ে তারা বোধহয় ভারতের গোটা সমাজটাকে ঝাঁঝরা করে দেবেন, সাম্প্রদায়িক বিষাক্ত করে তুলবেন, কিন্তু তারা জানতো না যে এই ভারতবর্ষের যে ঐক্য তাদের ওই কয়েকটি বুলেটের সামনে মাথা নত করার জন্য তৈরি হয়নি। আমরা বিদেশ সচিব বিক্রম মিশ্রির কথাও শুনেছি, তিনি পরিষ্কার স্পষ্ট ভাষায় বলেছেন যে এদের লক্ষ্যই ছিল এই হত্যাকাণ্ডের মাধ্যমে আসলে 26 জনকে শুধু মৃত্যু মুখে পতিত করা নয়, বরং গোটা ভারতবর্ষের যে সামাজিক রাজনৈতিক ঐক্যর কথাও আমি বলবো, সেইটাকে মৃত্যু মুখে পতিত করা। আপনি সুমনদা 100% সঠিক বলেছেন। আমাদের যতগুলি রাজনৈতিক দল আছে একে অপরের সঙ্গে আমাদের তীব্র প্রতিযোগিতা আছে, কেয়াদির সঙ্গে আমার তীব্র প্রতিযোগিতা আছে, ছিল, থাকবে, কিন্তু
যখন বহির্শত্রুর আক্রমণের প্রসঙ্গ আসছে, আমি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নেব, আজকের দিনে অন্তত আমি কোনো রকমভাবে কোনো রাজনৈতিক বিতর্কে গিয়ে কোনো রকম কারো যদি মনোরঞ্জন হয়ে থাকে রাজনৈতিক বিতর্কের কারণে, সেটা আমি আজকে করতে পারবো না। কারণ যে মুহূর্তে দাঁড়িয়ে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রসঙ্গ উঠে আসে, আমি আবেদন জানাবো ভারত সরকারের কাছে, এইটা যেন শেষ না হয়, এটা যেন শুরু হয়। এই শুরু দিয়ে আজকের যে জঙ্গি ঘাঁটি ধ্বংসের যে অপারেশন, সেটা দিয়ে যে শুরুটা আজকে আপনারা করলেন, সূত্রপাত যেটা আপনারা করলেন, আমি আশা করব সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিকে নিয়ে আক্ষরিক অর্থেই সর্বদলীয় বৈঠক ডেকে মাননীয় প্রধানমন্ত্রী রণনীতি নির্ধারণ করুন, কৌশল নির্ধারণ করুন। আমি যোগ করি, কালকেই সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে তৃণমূলের তরফ থেকে, সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখানে অংশগ্রহণ করবেন। ঠিক, সমস্ত রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে আপনি কৌশল ঠিক করুন এবং এই সন্ত্রাসবাদের যে শিকড়, একটু আগে ব্রিগেডিয়ার ঘোষ, যদি আমার নামটা ভুল না হয়ে থাকে, উনি যথার্থ বলেছেন যে পাকিস্তান এমন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে যারা এই মৌলবাদকে, সন্ত্রাসবাদের পেছনে ধোঁয়া দিতে দিতে নিজেদের দেশটাকে তো ধ্বংস করে ফেলেইছে। তাদের এখন বিষ নজর পড়েছে আমাদের দিকে, শুধু এখন পড়েছে নয়, বহু দশক ধরেই রয়েছে। কিন্তু এই জিনিস আমরা আর সহ্য করতে পারি না। আমাদের আভ্যন্তরীণ রাজনৈতিক যা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা আমরা আমাদের মতো বুঝে নেব, কিন্তু সেখানে পাকিস্তানকে, তাদের সন্ত্রাসবাদকে আমরা নাক গলাতে দিতে পারি না, দেব না। ভারত সরকারকে আবেদন জানাচ্ছি, এর শেষ আপনারা দেখে ছাড়ুন, আমরা প্রত্যেকে আপনাদের সঙ্গে রয়েছি, এইটুকুই বলার। আবারও বলছি, জয় হিন্দ, ভারতীয় ঐক্য জিন্দাবাদ, ভারতবর্ষ জিন্দাবাদ। ধন্যবাদ। ধন্যবাদ অনির্বাণ। ঘটনাচক্রে অনির্বাণ এই প্রথম নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করলো, কিন্তু জোক স্যাপাট। আমি এইখান থেকে আমার পরের প্রতিবেদন ভারতীয় ঐক্য জিন্দাবাদ বলল অনির্বাণ। আমি ওই কথা সূত্র ধরে আজকে ভারতবর্ষের প্রধান বিরোধী দল কংগ্রেস, তাদের তরফ থেকে অখিলেশ যাদব, মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, একেবারে স্পষ্ট করে সবার আগে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন যে জয় হিন্দ, জয় ভারত। আমি প্রত্যেক বিরোধী দল তাদের প্রতিক্রিয়া এবং কিভাবে ভারত সরকারের পাশে এসে দাঁড়িয়েছেন এই দেশের সমস্ত বিরোধী দল পরের প্রতিবেদনে দেখাবো। সাব্বাস। হামলার পাল্টা প্রত্যাঘাত, রক্তের বদলা রক্ত। সিঁদুর বোঝার বদলা নিতে মাঝরাতে অপারেশন সিঁদুর। পেহেলগাঁওয়ে পৈশাচিক হামলার 15 দিনের মাথায় প্রতিশোধ নিল ভারতীয় সেনা। পাকিস্তানকে শিক্ষা দিতে তাদেরই মাটিতে থাকা জঙ্গি ঘাঁটিগুলি পরপর দুর্মূশ করে দেওয়া হলো। এই প্রেক্ষাপটে সম্পূর্ণভাবে ভারতীয় সামরিক বাহিনীর পাশে দাঁড়িয়েছে কংগ্রেস সহ বিরোধীরা। वर्किंग कमेटी में हमारा डिस्कशन हुआ, पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, कंप्लीट सपोर्ट फ्रॉम द कांग्रेस पार्टी। ऑपरेशन सिंदूर तहत पाकिस्तान और पाकिस्तान ऑक्युपाइड कश्मीर के आतंकी ठिकानों पर साहसिक और निर्णायक कार्रवाई करते हुए मुंहतोड़ जवाब दिया है। গোটা দেশ যখন ঘুমিয়ে, ঠিক তখনই অ্যাকশনে নামে ভারতীয় সেনা। বহু প্রতীক্ষিত প্রত্যাঘাতের পর এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লেখেন, জয় হিন্দ, জয় ভারত। প্রত্যাঘাতের পর ভারতের সীমান্তে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব ও ডিজিপিদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইতে আমরা যারা লড়াই করছি, পহেলগাঁওয়ের বিরুদ্ধে, টেরোরিজমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, তারা কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। এই সময় আমাদের মধ্যে কোনো বিভেদ যেন না হয়। সবাই আমরা দেশের পক্ষে, এই মানসিকতা নিয়ে কাজ করার সিদ্ধান্তই হয়েছে। নিরীহ পর্যটকদের রক্তে ভিজেছিল বৈশরণের মাটি। 15 দিনের মাথায় কড়াই গন্ডায় হিসেব বুঝে নিল ভারতীয় সেনা, বায়ুসেনা, নৌবাহিনী। हमें अपनी सेना पर, हमें अपनी आर्म फोर्सेस पर पूरा भरोसा है। অপারেশন সিঁদুর সফল হতে বৃহস্পতিবার সকালে সর্বদল বৈঠক ডেকেছে মোদী সরকার। এবিপি আনন্দ। দর্শক আজ চেনার তরজা পেলেন না ঠিকই, কিন্তু এই ধরনের অন্তত একটা বিষয়ে শাসক বিরোধী একমত হয়েছে, এই বিরল অভিজ্ঞতা তো আমাদের সবার একসঙ্গে হলো। আমার একটু বলার আছে সুমন,
আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে সত্যি ধন্যবাদ জানাচ্ছি। তিনি আজকের দিনে অন্তত ভারতবর্ষের সঙ্গে একাত্ম হয়েছেন, তিনি জয় হিন্দ জয় ভারত বলেছেন, ভাই অনির্বাণও একাত্ম হয়েছেন। কিন্তু আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা জিজ্ঞাসা রয়েছে যে উনি কি ওনার দুর্বিনীত মুখপাত্র, আমি জানি না এখন অবশ্য অফিসিয়াল মুখপাত্র কিনা, তাকে কিছু বলবেন কুণাল বাবু, যিনি দিনের পর দিন বিধান অধিকারীর সদ্য বিধবা স্ত্রীকে কিভাবে আক্রমণ করেছেন, কিভাবে নিজে করেছেন, থার্ড পার্টিকে দিয়ে করিয়েছেন, নিজে যে একটা চ্যানেল চালান, ওয়েব চ্যানেল চালান, সেখানে তাকে আক্রমণ করা হয়েছে, সেটা নিয়ে কি ক্ষমা চাইবেন? দেখুন, একটা কথা বলি, আজকের দিনের জন্য আমরা কেউ ভারতের সঙ্গে কি বললেন যেন আন্তরিক হয়েছেন নাকি, এটা বিজেপির মনে হতে পারে, কারণ তারা এই যুদ্ধ ইত্যাদি সময়ে তাদের হঠাৎ করে ভারত প্রেমের কথা মনে পড়ে। কিন্তু 365 দিন বা লিপ ইয়ারে 366 দিনই আমরা ভারতীয়ই থাকি। আমরা কোন রকম হিন্দু মুসলমানের বিভাজনে তো চাই না। ভারতীয় ঐক্য জিন্দাবাদ। বিজেপি দিয়ে দেখা, বিজেপি নিচে ভারতীয় ঐক্য জিন্দাবাদ স্লোগানটা দিয়ে দেখাতে পারবে? আপনারা ধর্মের মধ্যে বিভাগ দিবেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বেশ, আমি ঠিক দুটো কথা বলবো। একটা হচ্ছে এর পাশাপাশি এই ভালো জিনিসটাও বলতে হবে, আগে খারাপ জিনিসটা বলি, সেটা হচ্ছে নৌবাহিনীর সেই অফিসারের স্ত্রী, তাকে কটাক্ষে এবং সোশ্যাল মিডিয়ায় আক্রমণে চুরমার করে দেওয়া হয়েছে। কি না, তিনি ইনসেন কোনো কথা বলেননি, তিনি অত্যন্ত স্থিতধীর মতো অত্যন্ত ম্যাচিওর্ড কিছু কথা বলেছিলেন। তার জন্য হিমাংশীকে একেবারে ব্যক্তিগতভাবে তার চরিত্র হনন করা হয়েছে, সেটার সমানভাবে নিন্দা হোক। এবং পাশাপাশি ঝন্টু শেখের স্ত্রী, তিনি চাকরি পেয়েছেন, বিতান অধিকারীর বাবা মায়ের কাছে দুজন মন্ত্রী গেছেন আমি দেখেছি, নিঃসন্দেহে সেটায় প্রশংসা থাকবে। পাশাপাশি যে আক্রমণের কথা বলছেন, অবশ্যই সেটার ঠিক যেমন হিমাংশীর ক্ষেত্রে নিন্দা থাকলো, এই বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারীর কি যে আক্রমণ, সেটাও নিন্দা করতে হবে। একটা কথা খালি বলি, দেবশ্রী চৌধুরী বিজেপি নেত্রী এবং প্রাক্তন সাংসদ মন্ত্রী, তিনি তার ফেসবুক পোস্টে মক ড্রিল নিয়ে যে ভুয়ো পোস্টগুলো করেছেন, সেটা নিয়ে বিজেপি ক্ষমা চাইবে? তার তো দায়িত্বশীল পদে থাকা একজন ব্যক্তি যে ভুয়ো পোস্ট করেছিলেন, তার জন্য কত মানুষের মনে প্যানিক ছড়াতে পারে, তার জন্য কত মানুষ ভয় পেতে পারেন, আতঙ্কিত হতে পারেন, এই বোধ বিজেপির আছে? মহামৈত্রের জন্য ক্ষমা চাইবে? আগে দেবশ্রী চৌধুরীর উত্তর দিন, দেবশ্রী চৌধুরীর পোস্টের উত্তর দিন। হাতে বলেছে হাতে 50,000 টাকা ক্যাশ রাখতে হবে। আপনি বলেন 50,000 টাকা ক্যাশ যে কোনো সময় রাখতে পারেন। এই বিজেপি নেতা নেত্রী, যিনি জনপ্রতিনিধি ছিলেন, তিনি জনপ্রতিনিধি ছিলেন, তাদের কোনো ন্যূনতম দায়িত্ব দুজনকেই থামালাম। দিস মাচ আর নো ফার্দার। অন্তত আজকের দিনে এই তরজাকে আমি একটু সরিয়ে রাখলাম। আমি এখান থেকে আমার পরের প্রতিবেদন, প্রত্যাঘাত তো বটেই, যে প্রত্যাঘাতে নিঃসন্দেহে 140 কোটি ভারতবাসী অত্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, কিন্তু সেই প্রত্যাঘাত সম্পূর্ণ নিয়ন্ত্রিত। লক্ষ্য করবেন যে সেনাবাহিনীর তরফে যে সাংবাদিক সম্মেলন করা হয়েছে, তাতে বারবার এই শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। কেন নিয়ন্ত্রিত বলছি আমরা, কেন প্রত্যাঘাত নিয়ন্ত্রিত করেছে ভারত, দেখুন। 26/11 মুম্বাই হামলা থেকে 22/4 পেহেলগাঁও। গত কয়েক দশক ধরে জঙ্গি পাঠিয়ে বারবার ভারতকে রক্তাক্ত করছে পাকিস্তান, আর ভারতকে ক্ষতবিক্ষত করতে গিয়ে টার্গেট করছে নিরীহ সাধারণ মানুষকে। কিন্তু মঙ্গলবার রাতে ভারতীয় সামরিক বাহিনীর মিসাইল হ্যামার বমে ধূলিসাৎ হয়ে গেছে জৈশ-ই মোহাম্মদ, লস্কর-ই তৈবা, হিজবুল মুজাহিদিনের মতো কুখ্যাত জঙ্গিদের 9টা ঘাঁটি। আর ভারত যখন বেছে বেছে শুধু জঙ্গিদের খতম করলো, একজন নিরীহ পাকিস্তানি নাগরিকের গায়েও আঘাত হানতে দিল না, তখনও তার প্রতিশোধে সেই নিরীহ ভারতীয় নাগরিকদেরই টার্গেট করল পাক সেনাবাহিনী। নিয়ন্ত্রণ রেখায় পাক সেনাবাহিনীর গুলি মোর্টারে প্রাণ গেল 2 শিশুসহ অন্তত 15 জন নিরীহ ভারতীয়র, জখম 50-এর উপর। मैं आप सबको बताना चाहती हूं कि किसी भी सैन्य ठिकाने का निशाना नहीं बनाया गया और अभी तक किसी तरह की नागरिक क्षति की रिपोर्ट नहीं है। I think Government of India, the Indian Defence Forces have gone out of their way to ensure that no military and civilian targets were hit in Pakistan. They have only hit terror bases and launch pads. জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় অগ্নিশর্মা পাকিস্তান পাল্টা সীমান্ত বরাবর প্রচন্ড গোলাবর্ষণ শুরু করে, যাতে 15 জন ভারতীয় নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতের পাল্টা জবাবে পাকিস্তানের 10 জন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। ভারত বারবার স্পষ্ট করে দিয়েছে, তাদের লক্ষ্য পাকিস্তানের সাধারণ নাগরিক কিংবা পাকিস্তানের সেনা ঘাঁটি নয়, একমাত্র লক্ষ্য জঙ্গিরা। किसी भी नागरिक ठिकाने
सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। हम कह सकते हैं एक तरीके की सटीकता, सतर्कता और मानवीयता यह हमारी भारत की सेना के जवानों ने दिखाई है। পাকিস্তানের জঙ্গিরাও নিরীহ নাগরিকদের খুন করছে, পাকিস্তান সেনাও সাধারণ মানুষকেই হত্যা করছে, অর্থাৎ সরকার ও সন্ত্রাস মিলেমিশে একাকার। এই জঙ্গি সংগঠনগুলো নন স্টেট অ্যাক্টর, এরা পাকিস্তানি সরকারের মদতে তারা আমাদের মাটিতে ঢুকে এই নিরীহ মানুষদের যা মারল, এটা আন্তর্জাতিক আইন যেগুলো আছে সেটাকে ভায়োলেট করে। ভারতবর্ষ একবারও এই রিটালিয়েশনের ক্ষেত্রে কোনো পাকিস্তানি নাগরিক, কোনো মিলিটারি এস্টাবলিশমেন্ট, কোনো শহরের কোনো ধ্বংসাত্মক ছবি তুলে ধরেনি। উল্টে পাকিস্তান বারবার এই জঙ্গিদের মদত দিয়ে ভারতের মাটিতে রক্ত বন্যা বইয়েছে, যার সাম্প্রতিকতম উদাহরণ আমরা দেখতে পেলাম কিছুদিন আগে 26 জন সহনাগরিকের মৃত্যু। আর কবে শুধরবে পাকিস্তান? কি করলে শুধরবে? ঝিলম করঞ্জাই ও ময়ূর ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। কাশ্মীরে আপনারা জানেন আমার দুই সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায় এবং সন্দীপ সরকার আছে। আমি প্রথমে সুকান্তর কাছে চলে যাব, দুজনের সঙ্গে সরাসরি কথা বলবো। সুকান্ত, তুমি গত 3 দিন ধরে কার্গিলে আছো, চূড়ান্ত সতর্কতা, নিয়ন্ত্রণ রেখার একেবারে কাছাকাছি আছো তোমরা। এই মুহূর্তে ওখানকার পরিস্থিতি ঠিক কিরকম সুকান্ত? দেখো, একেবারে গতকালকে যা পরিস্থিতি ছিল আজকে কিন্তু বাহিনীর তৎপরতা অনেকটা বেশি। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখান থেকে এলওসি কার্গিলের ডিস্টেন্স রয়েছে 8 কিলোমিটার, এবং আমরা আজকে অনেকটাই কাছে গিয়ে রিপোর্টিং করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেনাবাহিনীর তরফে কিন্তু অনেক আগেই আটকে দেওয়া হয়েছিল। শুধুমাত্র তাই নয়, এলওসির পাশাপাশি যে সমস্ত বা একেবারে নিকটবর্তী যে সমস্ত গ্রাম রয়েছে, বাটালিক সেক্টর কিংবা দ্রাস সেক্টরে যে সমস্ত গ্রাম রয়েছে, সেই গ্রামবাসীদের কিন্তু গতকাল রাত্রির থেকেই সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এবং আজকে সকালের পর থেকে কিন্তু, বা একেবারে বলা যায় যে সকালের একেবারে আলো ফোটার পর থেকে কিন্তু যারা গ্রামে রয়েছেন তাদের প্রত্যেককে বাংকারে চলে যেতে বলা হয়েছে। ফলত আজকে সব মিলিয়ে কার্গিল যে চত্বরের কথা যদি বলি, গোটা এলাকার যদি কথা বলি, সেখানে সরকারি স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, সরকারি অফিস ছুটি দিয়ে দেওয়া হয়েছে, এবং রাস্তাঘাট একেবারে শুনশান ছিল। যদিও অন্যান্য যে সমস্ত এলওসি বা নিয়ন্ত্রণ রেখা রয়েছে, যেমন তোমার বারামুলা ডিভিশনের উড়ি সেক্টর কিংবা কুপওয়ারাতে, যেখানে লাগাতার আজকে সকাল 10টা পর্যন্ত কিন্তু পাকিস্তানের তরফে গুলিবর্ষণ করা হয়েছে সেনা ছাউনিকে লক্ষ্য করে, এবং লাগোয়া গ্রাম লক্ষ্য করে মর্টার ছোড়া হয়েছে, কিংবা আমরা জানি জম্মুতেও নৌসেরা, রাজৌরি, পুঞ্চ প্রত্যেকটা সেক্টরে কিন্তু গুলিবর্ষণ করা হয়েছে। কার্গিলে কোথাও কিন্তু এরকম কিছু করা হয়নি, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে কোনো রকম কিন্তু ঝুঁকি নিতে নারাজ বাহিনী, এবং সেই কারণে কিন্তু বিকেলের পরও প্রচুর মিলিটারি ট্রাক কিন্তু এই এলওসি কার্গিলের যে সমস্ত বাংকার রয়েছে বা যেখানে ছাউনি রয়েছে সেখানে তাদেরকে পোস্টিং করা হয়েছে। সেনাবাহিনীর সূত্রে যেটা খবর, যে আজকে রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ কালকে রাত্রির 1:05 থেকে 1:30টার মধ্যে একদম শার্প অপারেশন করেছিল ভারতীয় বায়ুসেনা। ফলত আজকে কোথাও না কোথাও পাক সেনার তরফে তার পাল্টা জবাব যদি দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু প্রস্তুত রয়েছে আমাদের সেনাবাহিনী। এয়ার ডিফেন্স সমস্ত সিস্টেমকে একেবারে অ্যাক্টিভ রাখা হয়েছে, যাতে কোনোভাবে যদি কোনো রকম অনুপ্রবেশ হয় বা যদি কোনোভাবে স্ট্রাইক করা। জানিয়ে রাখি, আজকে রাজস্থান সীমান্তে রাতভর বায়ুসেনা মহড়া দেবে। একেবারে দেখো, ঠিক এটাই, কারণ সেনাবাহিনীর তরফে কিন্তু কোনো রকম ঝুঁকি তারা নিতে চাইছেন না, কারণ আমরা জানি যে গতকালকে এই একেবারে এয়ার স্ট্রাইকের পর থেকে প্রত্যেকটি জায়গাতে কিন্তু সীমান্ত লাগোয়া গ্রামগুলোকে একেবারে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে এবং মর্টার ছোড়া হয়েছে, যার জেরে প্রায় 15 জন ভারতীয় নাগরিক তারা কিন্তু প্রাণও খুঁয়েছেন, এবং তার পাল্টা হিসেবে অবশ্যই ভারতীয় সেনাবাহিনীর তরফে তার পাল্টা জবাব দেওয়া হয়েছে, এবং যেখানে 10 জন পাক সেনারও মৃত্যু হয়েছে। ফলত কোথাও না কোথাও এই যে গোটা সুপরিকল্পনা, অর্থাৎ গত 2 সপ্তাহ ধরে যে পরিকল্পনা এবং শার্প অপারেশন, তারপরেও কিন্তু বাহিনীর তরফে তার পাল্টা যে পাকিস্তানের তরফে জবাব দেওয়া হবে তার জন্য কিন্তু আলাদা রকম প্রস্তুতি রয়েছে। ফলত আজকে রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কার্গিল সেক্টর পুরোপুরি যে সমস্ত শহরের লোকজন রয়েছে তারা অনেকটাই ফাঁকা হয়ে গেছে, তারা কিন্তু নিরাপদ দূরত্বে সরে গিয়েছে, বাহিনী কিন্তু একদম প্রস্তুত রয়েছে পাক সেনার জবাব দিতে। ধন্যবাদ সুকান্ত। নিঃসন্দেহে আজকের রাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আমার আরেক সহকর্মী সন্দীপ সরকারের কাছে চলে যাব। সন্দীপ, গত 6 দিন ধরে তুমি ওই এলাকায় আছো, যদি 24 ঘন্টা মানে ভারতীয় বা সশস্ত্র বাহিনীর, ইন্ডিয়ান আর্ম ফোর্সের যে অভিযান, তারপরে 24 ঘন্টার মধ্যে মানে গতকাল আর আজকের মধ্যে এই সময় যদি ধরো, কতটা পরিস্থিতি পাল্টেছে সন্দীপ? পরিস্থিতি অনেকটাই পাল্টে গিয়েছে সুমনদা। তার কারণ হচ্ছে যে
কোনোভাবে আত্মতুষ্টি যাতে গ্রাস না করে সেই বিষয়টা মাথায় রাখতে হচ্ছে। কেননা এত বড় একটা হামলার পরে তার পাল্টা একটা প্রতিরোধ আসবে, এটা কিন্তু আশঙ্কা করা হচ্ছে এবং সেটা কিছুটা অংশে আজকে সকাল থেকে বিভিন্ন যে নিয়ন্ত্রণ রেখা বরাবর যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলির ওপরে পাকিস্তানের গোলা আছড়ে পড়েছে। বহু মানুষের মৃত্যু হয়েছে, বহু সম্পত্তি নষ্ট হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত পাল্টা প্রত্যুত্তর দিয়েছে, তাতে আরও 10 জন পাক সেনার মৃত্যু হয়েছে। কিন্তু এই ঘটনাটার পরে যাতে কোনোভাবেই পরিস্থিতি হাতের বাইরে না যায় সে কারণে পুরো জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট মোড রয়েছে। শুধুমাত্র কাশ্মীরের বুকে আমরা দেখেছি যে প্রত্যেকটি সরকারি দফতর, সরকারি ভবন, গুরুত্বপূর্ণ কার্যালয়, সমস্ত জায়গাতে, তা কেন্দ্র সরকারি হোক বা রাজ্য সরকার হোক, আদালত হোক, সমস্ত জায়গাতে কিন্তু মোতায়েন করে রাখা হয়েছে। কোথাও সিআরপিএফ, কোথাও বিএসএফ। আমি এই মুহূর্তে শ্রীনগরের রাস্তায় হাঁটছি এবং আমি দেখতে পাচ্ছি যে শ্রীনগরের রাস্তাতে কিন্তু এইভাবেই প্রতি বলতে পারো 50 মিটার অন্তর অন্তর এইভাবেই কিন্তু সশস্ত্র বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। তারা কি করছেন? তাদের দায়িত্ব হচ্ছে যে যাতে কোনো রকম রাতের অন্ধকারে কোনো রকম নাশকতার ঘটনা না ঘটে সেই বিষয়টাকে নজর রাখা। তুমি দেখতে পাবে যে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তা বরাবরই কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব অন্তর অন্তর, এটা ডাল লেকের একদম লাগোয়া, ডাল লেকের সামনে। রাতভর যে এই রকম সশস্ত্র বাহিনীর পাহারা সেটা কিন্তু আমরা গতকালও দেখিনি বা তার আগে দেখিনি, আজকে আমরা দেখতে পাচ্ছি। তার কারণ আজকের দিনটা অন্যরকম, আজকের রাতটা অন্যরকম, আজকের রাতটা অনেকটা সতর্ক থাকার রাত। সুমনদা, একদম নিঃসন্দেহে আজকের রাতটা এবং পরবর্তী বেশ কয়েকটা রাত ভারতের সতর্ক থাকার রাত। আবার বলছি, ভারতীয় সশস্ত্র বাহিনীর কালকের অভিযানের পর নিঃসন্দেহে চ্যালেঞ্জটা খুব বড়। এই মুহূর্তে যা খবর পাচ্ছি সেটা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি পাকিস্তানকে অ্যাড্রেস করে একটা ভাষণ দেবেন এবং সেখানে ভারতের এই আক্রমণের জবাব কিভাবে দেবেন তাই নিঃসন্দেহে সেই দিকে আমাদের নজর থাকবে। আমি এইখানে এই প্রত্যাঘাত ভারতের তরফে যেটা, তারপর পাকিস্তানের কি প্রতিক্রিয়া পরের প্রতিবেদনে আপনাদের দেখাবো। দেখুন। মাঝরাতে 25 মিনিটে ঝোড়ো অপারেশন, আর তাতেই পাকিস্তানের ভেতরে থাকা জঙ্গি ঘাঁটি ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। মুখ থুবড়ে পড়া পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম এই হানা ধরতে অবধি পারেনি। আর এখন ভারতের স্ট্রাইকের পর দিশেহারা অবস্থায় ফাঁকা হুমকি হুঁশিয়ারি দিতে শুরু করেছে তারা। বুধবার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পাক সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারতের প্রত্যাঘাতের পর বুধবার বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। সেখানে ছিলেন পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রীরা, সমস্ত বাহিনীর প্রধান এবং সিনিয়র আধিকারিকরা। সেখানে ভারতের স্ট্রাইকের জবাব দেওয়ার জন্য স্বাধীনতা চায় পাক সেনা। তাতে শাহবাজ শরীফ বলেন সেনার পূর্ণ স্বাধীনতা রয়েছে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এরপর তাহলে কি পাকিস্তান কি ফের ভারতের ক্ষতি করার রাস্তায় হাঁটবে? জঙ্গি ঘাঁটিগুলোকে আক্রমণ করা হয়েছে আর ওরা বলছে যে আমাদের সার্বভৌমত্ব আক্রমণ করা হয়েছে। ওদের তো থাকা উচিত ইন্টারন্যাশনাল টেরোরিজম একেবারে শেষ করার জন্য ভারতবর্ষের পাশে। তো ওরা বলছে না কেন যেটা ভায়োলেট করা হয়েছে এবং এই যে জঙ্গিদের মারা হয়েছে ভারতবর্ষ বেশ করেছে। এবং আমি মনে করি ভারতবর্ষ বেশ করেছে, দরকার হলে 26 জনের মৃত্যুর প্রতিশোধে যদি আবারও করতে হয় ভারতবর্ষ আবারও করবে। ভারত অবশ্য বুঝিয়ে দিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি। आने वाले किसी भी इवेंट के लिए हमें तैयार रहना होगा और हमें यह सुनिश्चित करना होगा कि हमारी तैयारियां युद्ध स्तर की हों। It must be said that the Indian armed forces are fully prepared to respond to Pakistani misadventures, if any, that will escalate this situation. নয়াদিল্লি পরিষ্কার বুঝিয়ে দিয়েছে তারা সংঘাত চায় না, কিন্তু পাকিস্তান উত্তেজনা তৈরি করলে ভারত চুপ করে থাকবে না। पाकिस्तान आधारित आतंकवादी मॉड्यूल्स पर हमारी खुफिया निगरानी ने संकेत दिया है कि भारत के विरुद्ध आगे भी हमले हो सकते हैं। अतः इनको रोकना और इनसे निपटना दोनों को बेहद आवश्यक समझा गया। আমেরিকা, ইংল্যান্ড, চীন এবং আরব মুলুক সহ বিভিন্ন দেশের এনএসএদের সঙ্গে বৈঠক করে ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। আমাদের ক্রুজ মিসাইল গেল, এটা তো সাবসনিক মিসাইল, এটা তো ওরা ব্রাহ্মসও ইউজ করেনি, উইচ ইজ এ সুপারসনিক মিসাইল। তো এটা সাবসনিক মিসাইল গেছে, ওরা ওটাকে ধরতে পারেনি। এইগুলো পাকিস্তানরা একটা ইয়ে করছে, কি বলে, সাইকোলজিক্যাল অপারেশন করছে।
তবে শুরুতে কিছুটা হম্বিতম্বি করেও পরে অবশ্য পাকিস্তান সুর নরম করে নিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খ্বাজা আসিফ জানিয়েছেন, ভারত উত্তেজনা প্রশমন করলে পাকিস্তানও সমস্যা সমাধানে এগিয়ে আসবে। কিন্তু পাকিস্তানের কথা আর কাজ কোনোদিন একরকম হয় না। গত প্রায় 2 সপ্তাহ ধরে সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি ছুড়ে চলেছে তারা। বুধবারও পাক সেনার ছোড়া গোলায় শিশু সহ 15 জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। পাল্টা ভারতীয় সেনার ছোড়া গুলিতে 10 জন পাক সেনার মৃত্যুর খবর মিলেছে। আবির দত্ত ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার দাস, নিঃসন্দেহে পাকিস্তানের প্রধানমন্ত্রী জাতিকে অ্যাড্রেস করবেন, কিন্তু নিঃসন্দেহে ওনার স্ট্র্যাটেজি তো বলবেন না। ভারতের শুধু তো আগামী রাত নয়, আগামী কত রাত কিভাবে প্রস্তুত থাকা উচিত? দেখুন, আজকে যে ভারতবর্ষ প্রেস কনফারেন্স করেছে, হ্যাঁ, তাতে কিন্তু একটা অপটিক্স বলে জিনিস হয়, ন্যাশনাল অপটিক্স। তো আপনি যদি দেখেন ওনার ভাষাতে, আমাদের ফরেন সেক্রেটারির কোনো উল্লাস ছিল না, কোনো উদ্বেগও ছিল না, কোনো প্ররোচনা ছিল না, আস্ফালনও ছিল না, উস্কানিও ছিল না। উনি হার্ড ফ্যাক্টস বলেছেন ভারতবাসীদের এবং দেশের মানুষদের এবং বিদেশের মানুষদের, যে কি ভারত করেছে, একটা ঘটনা ঘটেছে, তার হার্ড ফ্যাক্টস বলেছেন। এবার পাকিস্তানের যদি অপটিক্স দেখেন, তাহলে তারা কতগুলো জেট নামিয়ে উল্টে উনি বলেছেন যে আমরা জিনিসটাকে এসকালেট করতে চাই না এবং এখানে ইতিটান্তি। উনি কিন্তু আসলে একটা ফেস সেভিং এক্সিট দিয়েছেন পাকিস্তানকে। মুখ রক্ষা করতে যদি চায় যে ওরা অ্যাটাক করেছিল, আমরা প্রত্যাঘাত করেছি, ইউনাইটেড নেশনও ওদেরকে বলেছে, তো ব্যাপারটা মিটে যায়। কিন্তু পাকিস্তান কি করবে সেটা আমরা সবাই এখনও জানি না, কারণ পাকিস্তানে যারা মন্ত্রীরা কথা বলছে তারা ব্যক্তিগতভাবে পাকিস্তানের কেউ না। পাকিস্তানের আর্মি ডিসাইড করে, পাকিস্তানের আইএসআই ডিসাইড করবে পাকিস্তান কি করবে। এবার পাগল যারা হয় তারা তো করতেই পারে, তারা অনেক সময় বুঝতেও পারে না যে নিজের ক্ষতিটা কোথায় হয়। আমার মনে হয় কোথাও ভারতবর্ষ সেটাই চায়, বিশেষ করে ভারতের এখন আর্মি, নেভি, এয়ারফোর্সের যে সিচুয়েশন, আমাদের যা ক্যাপাবিলিটি, মানে আমরা একটা ফুল অ্যান্ড ফাইনাল যদি হয়ে যায়, সো ইটস গুড। এখানে আমি আরেকটা ছোট্ট কথা বলবো। আমরা জানেন সারা চাকরি জীবন একটা জিনিস শুনে আসছি যে স্টেবল অ্যান্ড ডেভেলপিং পাকিস্তান ইজ গুড ফর ইন্ডিয়া। আমার মনে হয় কোথাও আমাদের একটা ভুল হচ্ছে। আমরা তো 40 বছর ধরে ওইটা ট্রাই করলাম, স্টেবল অ্যান্ড ডেভেলপিং পাকিস্তান, লাভ তো কিছু হলো না। আমার ব্যক্তিগত মতামত, আনস্টেবল, পুয়ার, ইনসিকিওর অ্যান্ড অ্যাফ্রেড পাকিস্তান ইজ গুড ফর ইন্ডিয়া। এবং তাহলে কি হবে যে তারা নিজেদের রুটিটা কোথায় আসবে, যেটা উনি বললেন একটু আগে, যে ব্রেকফাস্টটা খেয়েছে, রাত্রিরে কি খাবে সেটা চিন্তা করবে, তাহলে তারা এইটা করবে না। এবং সেটার দিকে যদি আমরা এগাতে পারি, আমার মনে হয় একটা পলিসি চেঞ্জ করতে হবে ভারতবর্ষকে। একটু একটু তো আমরা দেখতেও পাচ্ছি সেটা, যেভাবে আমরা জলের বন্ধের আর নানান রকম আমদানি রপ্তানি বন্ধ করছি। বাট পাকিস্তান যেই স্টেবল হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তারা কোথাও থেকে টাকা ধার করে আবার এই ভারত বিরোধী মানসিকতাটার একটা রচনা, মানে খুব তরল করে বললে যে মেরেছ কলসির কানা তবে কি প্রেম দেব না, এই নীতি আর চলবে না। আমি দেবাশিস দাকে কোট করব, সেটা হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল একটা ব্যবস্থা দরকার, ওয়ান্স অ্যান্ড ফর অল। এই সন্ত্রাসবাদ, এই জঙ্গি রাষ্ট্র প্রতিবেশীর কাছ থেকে, প্রতিবেশী তো পাল্টানো যাবে না, কিন্তু কোনোভাবে এই সন্ত্রাসবাদের কোমরটা ভেঙে দিতে হবে। ব্রিগেডিয়ার সান্যাল কি বলেন, ভারতের সামনে কি উপায় এবং পাকিস্তানের প্রত্যাঘাতের ঠিক কোথায় কিভাবে সম্ভাবনা দেখছেন? ইন্ডিয়াকে কি করতে হবে এটা পাকিস্তান আমাদের অলরেডি বলে দিয়েছে। পাকিস্তানের ন্যাশনাল ফিলসফি আর ওয়ার ফিলসফি হচ্ছে ডেথ বাই 1000 কাটস। 1971 ওয়ার হারার পরে ওরা বুঝে গেছে ইন্ডিয়ার সাথে কোনোদিন মিলিটারিলি পারবে না। ইন্ডিয়াকে কি করে আস্তে আস্তে ঠোকর মারতে মারতে ধ্বংস করবে। আমি একটু অন্য জায়গায় যেতে চাই, লড়াই করার ক্ষমতা। আমরা মিলিটারি হিস্ট্রি পড়ি, এইসব পড়ি, একটা দেশের লড়াইয়ের একটা ক্ষমতা আছে, কতটা অ্যামিউনিশন আছে, স্টক কোথায় আছে, এইসব এটা আছে। আমরা এটাকে বলি ওয়ার ওয়েস্টেড রিজার্ভস। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে ওয়ার ওয়েস্টেড রিজার্ভস 100-150 দিনের হতো, এখন কমে গেছে। পাকিস্তানের কাছে কিছুদিন আগে, মাসখানিক আগে 7 দিনের ওয়ার ওয়েস্টেড রিজার্ভস ছিল। তার মানে লড়াই করার ক্ষমতা ছিল শুরু 7 দিন, এখন সেটা কমে 4 দিন হয়েছে। ইন্ডিয়ার ওয়ার ওয়েস্টেড রিজার্ভ 49 ডেজ। এখন পাকিস্তান ইন্ডিয়াকে কি করতে চায়? পাকিস্তানের কাছে টার্কি থেকে কিছু অ্যামিউনিশন এইসব এসছে শিপে। ইন্ডিয়ান নেভি এখনও পুরোভাবে এফেক্টিভ হয়নি। যদি পাকিস্তান
এই 4 days ওয়ার ওয়েস্টেড রিজার্ভ নিয়ে ইন্ডিয়ার ওপরে যদি প্রতিঘাত করে তাহলে সমস্যাটা অন্য ধরনের হয়ে যাবে। পাকিস্তানে কোনো শিপ আর ঢুকবে না, আর এরা 4 দিনের অ্যামিনিশনটা নিয়ে কতদিন লড়বে? ঠিক, হয়তো পাকিস্তানকে সারেন্ডার করতে হবে, হয়তো পিওকে আমাদের কাছে চলে আসতে পারে উইদাউট ফায়ারিং আ শট, একটা আর এক্সট্রিম। তো আমাদের দেখতে হবে পাকিস্তান যদি প্রতিঘাত করে ইট ইজ টু দি বেনিফিট অফ ইন্ডিয়া। বেশ, আমি বাকি দুজনের কাছেও আসবো, কিন্তু তার আগে দ্রুত একবার আপনাদের দেখাতে চাইবো একটা শব্দ ব্যবহার করলেন ব্রিগেডিয়ার সান্যাল, ক্ষমতা। ভারতীয় সশস্ত্র বাহিনী কালকে যে অভিযানটা চালালো, নিঃসন্দেহে তার ক্ষমতার, পূর্ণাঙ্গ ক্ষমতার একটা ভগ্নাংশ, সামান্য অংশ ব্যবহার করে সেটা 9টা জায়গায় 21টা মিসাইল হানা এবং 25 মিনিটের মধ্যে খেল খতম। ঠিক কীভাবে চললো এই অপারেশন, ডিটেলস পরের রিপোর্টে। পহেলগাঁওয়ে 25 ভারতীয়ের খুনের বদলায় 25 মিনিটেই খেল খতম। নটি জায়গায় 21 বার মিসাইল হামলা, কিন্তু কোন অস্ত্রে শত্রুকে কুপকাত করে বাজিমাত করল ভারত? বায়ুসেনা সূত্রে খবর, মঙ্গলবার গভীর রাতে রাফাল থেকে স্কাল্প মিসাইল ছুড়ে জঙ্গি ঘাঁটি ধ্বংস করে বায়ুসেনা। রাফাল থেকে ছোড়া স্টর্ম শ্যাডো বা স্কাল্প মিসাইল নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। 250 কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানার পাশাপাশি মাটির বহু গভীরে তার তীব্রতা ছড়িয়ে দিতে পারে। একটি স্কাল্প মিসাইলের ওজন মোটামুটি 1300 কেজি। দূর থেকে আক্রমণ শানিয়ে ধ্বংসের মাত্রা বাড়াতে এই ক্ষেপণাস্ত্র প্রয়োগ করা হয়ে থাকে। আগেই মিসাইল ব্যবহার করত ব্রিটেন ও ফ্রান্স। প্রত্যাঘাতে ব্যবহার করা হয় হ্যামার স্মার্ট বম। শক্তিশালী বাংকার, কংক্রিটের বহুতল এক নিমেষে গুড়িয়ে দিতে পারে এই হ্যামার স্মার্ট বম। 50 থেকে 70 কিলোমিটার দূরে ছোড়া যায় এই স্মার্ট বম। It is a very, very potent weapon for us to be used against concrete bunkers. যেমনি ধরুন এই ভাওয়ালপুরে যে পুরো কনস্ট্রাকশনটা ছিল, ওদের ফুল কংক্রিট কনস্ট্রাকশনস, আর নিচে বেসমেন্টও একটা কংক্রিট কনস্ট্রাকশন ছিল। তো আপনারা যদি পিকচার্স দেখেন, আসল পিকচার্স যেখানে ওখান থেকে পাঠানো হয়েছে অনেকগুলো চ্যানেলসে, আপনাদের চ্যানেলে, তো ওখানে দেখা যাচ্ছে যে দিস বম্ব হ্যাজ পেনিট্রেটেড দি ওপর রুফটপ, তারপরে বেসমেন্ট করে ভেতরে গিয়ে ইট হ্যাজ বাস্ট। সো ইট ইজ দ্যাট পাওয়ারফুল, এত পাওয়ারফুল বম্ব যেখানে। এছাড়াও লয়টারিং মিউনিসনস বা কামিকাজে ড্রোন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই ড্রোন। মঙ্গলবার রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি ধ্বংসে ব্যবহার করা হয় এই মারণাস্ত্র। কামিকাজে একটি জাপানি শব্দ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ফৌজের বিমান বাহিনীর একটি বিশেষ শাখাকে বলা হতো কামিকাজে স্পেশাল অ্যাটাক ইউনিট। শত্রুপক্ষের যুদ্ধ জাহাজে আত্মঘাতী হামলা চালানোই ছিল এদের কাজ। সেই কায়দাতেই তৈরি কামিকাজে ড্রোন। ঠাসা বারুদ ও অস্ত্র নিয়ে একদম সঠিক নিশানায় শত্রুর উপর আঘাত হানতে সক্ষম এই কামিকাজে ড্রোন, যা ব্যবহার করা হয় মঙ্গলবার রাতে। লঞ্চ করার পরে কি হয়, তখন ওই ড্রোনটা, যেটা বলছিলাম লয়েন্টারিং মিউনিশন, ড্রোনটা এটাকে তখন এই রকেটটা, তখন এই যে মিসাইলটা তখন একটা জায়গায় যায় যেখানে গিয়ে ওখান থেকে লয়েন্টারিং মিউনিশনটাকে ফায়ার করে। এটা তখন ওইখানে এই টার্গেটের উপরে গিয়ে ওটা ঘুরতে লয়েটার করে, কারণ ওদের কাছে গ্রিড রেফারেন্স আছে যে এক্স্যাক্ট ওই লোকেশনটা কি, টার্গেটটা কি। ওয়ান্স ইট ইজ লকড, হ্যাঁ লক, তখন ওরা এই আপনার ওয়ারহেডটাকে ফায়ার করে। এই ওয়ারহেডটা হচ্ছে হ্যামার। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই সম্প্রতি রাফাল ও সুখোই নিয়ে মহড়া করেছিল ভারতীয় বায়ুসেনা। মঙ্গলবার রাতের অপারেশনে রাফালের সঙ্গে সুখোই যুদ্ধ বিমানও। ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। ব্রিগেডিয়ার ঘোষ, আপনার কাছে আসবো। সেটা হচ্ছে এখনো পর্যন্ত প্রকাশ্যে অস্ত্র শক্তি দিয়ে পাকিস্তানের পাশে একমাত্র তুরস্ক দাঁড়িয়েছে। চীনের ক্ষেত্রে অবস্থানটা কি হবে? মানে বন্ধু হিসেবে কাকে সামরিক ক্ষেত্রে পাকিস্তান পাশে পেতে পারে? একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস আপনি টাচ করলেন। যদিও চীন যে রিয়াকশন দিয়েছে আফটার দ্য অ্যাটাক, একদম সেটা কিন্তু খুবই সংযত। সেটাতে কোনো ইউফোরিয়া নেই, কোনো জিঙ্গোইজম নেই, বলেছে রেস্ট্রেইন ইউজ করো ইত্যাদি ইত্যাদি।
কিন্তু যদি আপনি এই যুদ্ধটা দেখেন, যদি যুদ্ধ বলা যায় যেটা হতে চলেছে, পাকিস্তানের চেয়ে অনেক বেশি ক্ষতি হবে চীনের। আই মেক আ স্টেটমেন্ট অফ ফ্যাক্ট। কেন বলছেন? এই কারণে বলছি যে পাকিস্তানের 80% of their mongerings are Chinese. এখন পৃথিবীতে যে কটা বিজনেস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট পেইং বিজনেস হচ্ছে ওয়ার। যেমন ফার্মাসিউটিক্যাল আছে, অয়েল আছে, সেরকম ওয়ার। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, they have got a huge involvement into this. China is untested. চায়নার সমস্ত ইকুইপমেন্ট যেগুলো ওরা বানায় সেগুলো ওয়ার টেস্টেড নয়। whereas all these, ধরুন আমাদের দেশে যে বিমানগুলো আছে, জাগুয়ারি বলুন কি মিরাজি বলুন কি সুখয়েস বলুন, মিগস বলুন কি রাফালস বলুন, এরা সবাই ওয়ার টেস্টেড। সারা পৃথিবীর শ্রেষ্ঠ সমস্ত বিমান দেশ কিনেছে কোনো সময়। আর চায়নার কাছে যে বিমান আছে, যদিও ওরা ক্লেম করে ইট ইজ 4.5 জেনারেশন এয়ারক্রাফট, দিস পার্টিকুলার এয়ারক্রাফট J-17 যেটা ওদের মেন, তার মেন ফ্রেম বানায় চায়না, তার ইঞ্জিন বানায় রাশিয়া, আর তার এভিয়নিক্স করে ইউরোপিয়ান কান্ট্রিজ। কুকুরের লাং, শুয়োরের কিডনি, এই একটা মিলিত This particular equipment was used by Myanmar just the other day. And the entire Myanmar fleet was grounded, sir. The airframe is unstable. And that's the equipment which Pakistan is going to use. The stake is that if it fails, ওরা কি জন্য পাকিস্তানকে এগুলো দেয়? যেমন আমেরিকা কেন ইসরায়েলকে এত জিনিসপত্র দেয়? কারণ ইসরায়েল হচ্ছে ওদের ম্যানিকুয়েন, শোকেস। ওরা ওই অস্ত্রগুলোকে ইউজ করে আর আমরা দৌড়ে দৌড়ে গিয়ে ওগুলো কিনি, পারফরম্যান্স রিপোর্ট দেখিয়ে অন্য দেশে বিক্রি করি। দ্য জেমস ম্যাগাজিনে এগুলো আসে আর আমরা তাদের GSQR এন্ড GS মানে এগুলো সরি এর টার্মিনোলজি, বাট ওগুলো আমরা দেখি, সেই দেখে লিখিতভাবে আমরা তখন গিয়ে ওই ইকুইপমেন্টগুলো কেনার চেষ্টা করি। দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন, দ্যাট ইজ দ্য ইন্টেনশন অফ China. They were trying, so they wanted probably an all-out war into this where this can be demonstrated. Point taken. Fairly great. কর্নেল দাসের কাছে আমি আসবো, সেটা হচ্ছে আমার ব্রিগেডিয়ার ঘোষের কথা শুনে না ওই সুকুমার রায়ের কিম্ভূত কবিতাটা মনে পড়ে যাচ্ছিল। কিন্তু কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই মিসাইল হানার যে অ্যালার্ট করার যে সিস্টেম, সেটাও চায়না থেকে পাকিস্তান নিয়েছে, সেটাও কার্যত কাজ করেনি। তো এই মুহূর্তে আন্তর্জাতিক পরিস্থিতিতে যেমন আমি ইসরায়েলের রিয়াকশান দেখছিলাম, ভারতের পাশেই দাঁড়িয়েছে। চীনের ক্ষেত্রে এখনো পর্যন্ত নিঃসন্দেহে সংযত, কিন্তু পাকিস্তান বন্ধু হিসেবে খুব সংক্ষেপে জানতে চাইব কাকে পাশে পেতে পারে। দেখুন, আমি এটা নিয়ে অ্যানালাইসিস করেছি। চায়নার সাথে যে পাকিস্তানের সম্পর্ক, এটা যেটা স্যার আরেকদিন বলেছিলেন যে চায়নার একটা বিশাল ইনভেস্টমেন্ট হয়েছে চাইনিজ পাকিস্তান ইকোনমিক করিডর, যেটা গাদোয়ার পোর্ট থেকে জিনজিয়াং প্রভিন্সে কাজগারে আছে। 2000 কিলোমিটার 6 লেন রোড বানিয়েছে, কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি ওটাকে একদম নন ফাংশনাল করে রেখেছে। ওরা ভারতকে ব্লেম করে, ভারতে কোনো প্রমাণ নেই, কিন্তু ওরা ভারতকে ব্লেম করছে। যাই হোক, তো এইটা চায়নাকে মেনে নিতে হবে। যদি বালুচিস্তান স্বাধীন হয় আর ভারত যদি ডিপ্লোম্যাটিক্যালি এটা বলে যে তুমি বালুচিস্তানের সঙ্গে চুক্তি করে নিও, আর গিলগিট বাল্টিস্তান দিয়ে যে তুমি ঢুকেছো এটা আমার জায়গায়, আমাকে ট্যাক্স দিও, কেন ওরাও যোগাযোগ করে দেবে। কারণ ইট ইজ দ্য ইতিহাসের একটা সুবর্ণ সুযোগ পাকিস্তানকে 4-5 টুকরো করে দেওয়া। হ্যাঁ, আর চায়নার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, যেটা আমরা অনেকেই জানি না, জিনজিয়াং প্রভিন্স হচ্ছে মুসলিম ডমিনেটেড, এবং ওখানে ইস্ট তুর্কিস্তান মুসলিম লিবারেশন আর্মি অ্যাক্টিভ। ওরা চাইনিজ ইসেদের আঘাত করেছে অনেকবার, এবং ওদের 2% মুসলিমের 90% থাকে জিনজিয়াং প্রভিন্সে। এখন চায়না ওদের ডিরেডিকালাইজেশন করছে, লক্ষ লক্ষ ওদের ধরে নিয়ে ক্যাম্পে করছে, বলছে তোমরা মুসলিম পোশাক পরতে পারবে না,
মুসলিম নাম রাখতে পারবে না, ওদের টিং টং পিং পাং যে নাম আছে সেই নাম রাখতে হবে। নামাজ পড়তে হলে তোমার ওই মসজিদের ভিতরে ঢুকে, বাইরে পড়ে পাবলিক প্লেসে পড়তে পারবে না, নানান রকম রেস্ট্রিকশন। কারণ আমি গিয়েছিলাম এখন লেহ লাদাখে, ওদের এখানকার যারা মুসলিম, আমার ড্রাইভার ছিল সিরিং হাসান, ও বললো ওপারের ওরা এসে তো আমাদের দেখে অনেক বলে যে তোমরা কত ভালো আছো, ওখানে এরকম সমস্যা। তো চায়না চায় পাকিস্তানটা স্প্লিট হোক, কারণ মুসলিম মিলিটেন্সির ব্রিডিং সেন্টার হচ্ছে পাকিস্তান। এইখান থেকে নিঃসন্দেহে আমরা আশার আলো পেলাম, কিন্তু এইখানে আমি আবার এই অনুষ্ঠান যখন শুরু করেছিলাম বলেছিলাম যে ইতিহাসের যুগ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, একেবারে বর্তমান পরিস্থিতি সেই দিকে ইঙ্গিত করছে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন @IAM প্রচুর মন্তব্য, আমি দ্রুত কয়েকটা মন্তব্য নিয়ে নেব। অয়ন ঘোষ তিনি লিখছেন, অপারেশন সিঁদুর শুধু একটা মিশন নয়, রক্তে লেখা প্রতিজ্ঞা। সোমনাথ মুখোপাধ্যায় লিখছেন, সিঁদুরের দাম অনেক, পাকিস্তানকে বুঝিয়ে দিল ভারত। জয় হিন্দ। রঞ্জিত বিশ্বাস লিখছেন, পাকিস্তানের স্বভাব লুকিয়ে পেছন থেকে আঘাত করা, আমাদের সতর্ক থাকতে হবে। নির্মাল্য বসু লিখছেন, লস্কর জৈশ হিজবুলের ঘাঁটি ধ্বংস করে সেনা বোঝালো ভারতকে চোখ দেখালে মুছে যাবে পাকিস্তান। কুণাল চক্রবর্তী লিখছেন, পাকিস্তানের জঙ্গি আর সেনার মধ্যে কোনো ফারাক নেই, এরা শুধু ভারতীয়দের ক্ষতি করতে পারে। নিঃসন্দেহে পাকিস্তানের পরবর্তী পদক্ষেপের দিকে আমাদের নজর থাকবে, কিন্তু এখনো পর্যন্ত ভারতবর্ষের সশস্ত্র সেনার এই আক্রমণের পর, সশস্ত্র বাহিনীর এই প্রত্যাঘাতের পর আন্তর্জাতিক মহল কি বলছে, অন্যান্য দেশরা কি বলছে, আমি খুব সংক্ষেপে সেইগুলো আপনাদের দেখাবো, তারপর আবার আলোচনায় ফিরব। দেখুন, পাকিস্তানকে জবাব দিল ভারত। পাকিস্তানের সামরিক ঘাঁটিতে কোনো আঘাত হানল না, সাধারণ পাক নাগরিকদেরও ছুঁল না, শুধু জঙ্গি ঘাঁটিগুলি ধ্বংস করে দিল। সূত্রের খবর, হামলার মুহূর্তে বাহাওয়ালপুরে 250-এরও বেশি জঙ্গি ছিল বলে অনুমান। মুরিদকে 120-র বেশি, মুজফফরাবাদে 110 থেকে 130, কোটলিতে 75 থেকে 80 জন জঙ্গি ছিল বলে অনুমান করা হচ্ছে। তেমনি শিয়ালকোটে প্রায় 100 জন, গুলপুরে 75 থেকে 80 ও ভীমবেরে 60 জন জঙ্গি ছিল বলে অনুমান। রাফাল ও সুখোই থেকে ছোড়া মিসাইলে তাদেরই অনেকে শেষ হয়ে গেছে বলে মনে করা হচ্ছে। আর সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের এই কড়া অবস্থানকে সমর্থন করেছে ইসরায়েল। First of all, no doubt, India has the right to self-defense. I think it's a very clear message from India to the terrorists. That was an action of self-defense, and the message to the terrorists was sent very clearly. India and rest of the world will not tolerate any terror activities in the world. বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, পাকিস্তান ও পিওকের মাটিতে একের পর এক জঙ্গি ঘাঁটিকে উড়িয়ে দেবার পর ফ্রান্স, জার্মানি, জাপান, স্পেন, কাতার সহ বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রীদের সঙ্গে তার কথা হয়েছে। প্রত্যেকেই পেহেলগাঁও হত্যাকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। অন্যদিকে পাকিস্তানের বন্ধু দেশ হলেও পেহেলগাঁও কাণ্ডের পর সেভাবে প্রকাশ্যে শাহবাজ শরীফের সরকারের পাশে দাঁড়াতে দেখা যায়নি চীনকে। তবে অপারেশন সিঁদুরের পর চীনের বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ভারতের সামরিক অভিযানকে দুঃখজনক বলে মনে করে চীন। আমরা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। ভারত ও পাকিস্তান সবসময় একে অপরের প্রতিবেশী ছিল এবং থাকবে। তবে এরই সঙ্গে এও জানানো হয়েছে যে চীন সব ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা করে। I think the international community has been very supportive of India. Everybody realizes that, India had to react because of the terrorist incidents. After all, 26 of our innocent people have been killed in a cold-blooded manner and in a communal manner after asking their religion. So there is a lot of sympathy for India. I think Pakistan is going to be disappointed with the statement that China has made. মোদি ও ট্রাম্পের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলেও বর্তমান পরিস্থিতিতে আমেরিকা আবার ভারত, পাকিস্তান দুপক্ষকে খুশি রাখার কৌশল নিয়ে এগোচ্ছিল। অপারেশন সিঁদুরের পর সেটাই আরেকবার বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। It's a shame we just heard about it, just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. They've been fighting for many decades.
and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. এদিকে অপারেশন সিঁদুরের পর ইউরোপ সফর স্থগিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্রোয়েশিয়া, নরওয়ে ও নেদারল্যান্ডস সফর বাতিল করেছেন। এবিপি আনন্দ। পেহেলগামে নিরীহ পর্যটকদের নৃশংস হত্যার পর পাকিস্তান যে সিঁদুরে মেঘ দেখেছিল, সেটা মাঝরাতে যে অপারেশন সিঁদুরে বদলে যাবে, সেটা বোধহয় ষড়যন্ত্রকারীরা স্বপ্নেও ভাবতে পারেনি। পেহেলগাঁও হামলার পর থেকে একের পর এক কড়া কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত। তারপর সোজা পাকিস্তানের মাটিতে আঘাত। বার্তা একটাই, সন্ত্রাসের নামে ভারতের সাধারণ মানুষের রক্ত ঝরালে চড়া মূল্য দিতে হবে। আমাদের সরকার আর সেনাবাহিনীর থেকেও 140 কোটি মানুষের প্রত্যাশা এটাই। আজ দাবি একটাই, একইভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে লুকিয়ে থাকা সমস্ত চক্রান্তকারীদের যেন প্রাণ ভয় বলতে হয়, কেস দেবেন না প্লিজ, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ।